অধ্যায় 11 জিনতত্ত্ব বিবর্তন জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনস বংশবিস্তারের মাধ্যমে জীবের বংশধারা অক্ষুণ্ণ থাকে। পিতামাতা পূর্বপুরুষদের বিশিষ্ট এবং গুণাবলী বংশপরম্পরায় সঞ্চালিত হবে। জীব তার নিজের আকৃতি এবং গুণসম্পন্ন আবদ্ধ। জীবের বৈশিষ্ট্য দেয় তাই কুকুরের মতো শাবক গরুর মতো গরুর মতো হয়ে থাকে। প্রজন্ম জেনারেশনে থেকে ইতিবাচক পরবর্তী প্রজন্মগুলোতে জীবের বৈশিষ্ট্যগুলো সঞ্চালিত হয়ে থাকে যে প্রক্রিয়ার পিতামাতার আকার আকৃতি চেহারা দেহের গঠন প্রকৃতি শারীরবৃত্ত আচরণ তারপর নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিক তাদের বংশ সঞ্চালিত হতে তাদেরকে বংশগতি বলা থাকে। বংশগতির ধারাবাহিক পরিক্রমার মধ্যে বিভিন্ন কারণে জীবদেহে বিভিন্ন আঙ্গিক পরিবর্তন ঘটে। কালক্রমে এই পরিবর্তনগুলো ওই জিনগত পরিচিতির মাধ্যমে প্রকাশিত হলে সৃষ্টি হয় নতুন প্রজাতি। এজন্য প্রজনন সুদীর্ঘকালব্যাপী অতিমন্ত্র বিবর্তন এই অধ্যায়ে জীবের বংশগতি এবং বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়েছে। জিনতত্ত্ব জেনেটিক্স জীববিজ্ঞান যে শাখায় তারপর জিনের গঠন কাজ বংশপরম্পরায় সঞ্চালনের ধরন এবং ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে তাদেরকে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। উইলিয়াম বেটসন 1861 থেকে 1926 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দ প্রচলন করেন। জেনেটিক্স শব্দের দুই মূল শব্দের গ্রুপ হচ্ছে জেন শব্দের অর্থ উদ্ভূত, যার অর্থ হচ্ছে পরিণতি স্বরূপ ঘটা বা অথবা কোনো কিছুতে উদ্ভূত হওয়া, টু গ্রো ইনটু। তারপর হচ্ছে জিন দিয়ে তার প্রয়োজনীয়তা মানবকল্যাণে নিয়োজিত জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিস্ময়কর শাখা হলো জিনতত্ত্ব। জিনতত্ত্বের প্রয়োজনীয়তা দিকে নিম্নরূপ। তারপরে জিনতত্ত্বের প্রয়োজনীয়তা এবং গাঠনিক পরিমাণগত প্লয়েডিট পরিবর্তনের মাধ্যমে হচ্ছে অধিক ফলনশীল এবং বাড়তি পুষ্টিগুণ সমৃদ্ধ জাতের ফসলি উদ্ভিদ সৃষ্টি করা করা হচ্ছে। জিনতত্ত্বের জ্ঞানের আলোকে সংগ্রহের মাধ্যমে জিনতত্ত্বের গৃহপালিত পশু পাখির অদ্ভবতা রয়েছে। ত্রুটিপূর্ণ জিন অপসারণ এবং উপযুক্ত জিন প্রতিস্থাপনের মাধ্যমে পরিবেশের সাথে মানুষের এই সুস্থ, দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধক্ষম এবং উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করা সম্ভব হচ্ছে। বংশগতির ধারণা পর্যালোচনা করে নিয়ন্ত্রিত উভয় সংজ্ঞার মাধ্যমে মানুষসহ অন্যান্য প্রজাতির উৎকর্ষতা বাড়ানো সম্ভব হয়েছে। মানুষের বিভিন্ন ধরনের যেমন হচ্ছে ক্যান্সার, জেনেটিক কারণ, তারপর কারণ নিরাময় সম্পর্কে মানুষ অত্যন্ত আশাবাদী। অণুজীবের জেনেটিকের পরিবর্তন ঘটিয়ে মানুষের সংক্রমণ ক্ষমতা রহিত করা হচ্ছে। অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব বা মাতৃত্ব সম্পর্কে যাচাই জিনতত্ত্বের জ্ঞান প্রয়োগ করা হচ্ছে। শ্রেণীবিন্যাসকরণে প্রাণীদের বিভিন্ন ট্যাক্সন স্থাপন করতে এবং জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণে জিনতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রেগর জন মেন্ডেল জিনতত্ত্বের জনক গ্রেগর জন মেন্ডেল ছিলেন জিনতত্ত্বের জনক বলে পরিচিত গ্রেগর জন মেন্ডেল 1822 থেকে 1884 অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। দীর্ঘ 7 বছর বিভিন্ন মডেলসিটি পি তারপর হচ্ছে কাজের ওপর নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তারপর হচ্ছে পরীক্ষার জন্য সূত্রটি প্রচলন করেন। তার সূত্রগুলো মেন্ডেল সূত্র বা হচ্ছে মেন্ডেল রিজন নামে আখ্যায়িত করা হয়ে থাকে। মেন্ডেল প্রদত্ত তত্ত্ব বর্তমানে জিনতত্ত্বের ভিত্তি হিসেবে গণনা করা হয়েছে। মেন্ডেলের সংক্ষিপ্ত জীবনী কৃষকের সন্তান গ্রেগর মেন্ডেল এর জন্ম হচ্ছে 1822 সালে অস্ট্রিয়ায়। তার স্বপ্ন ছিল কৃষক বিজ্ঞানী হবেন, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তার সমস্ত আশঙ্কা ধূলিসাৎ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণ ত্যাগ করে তিনি অস্ট্রেলিয়ার বুন শহরে অবস্থিত গির্জা ও শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। 1857 সালে ম্যান্ডেলা 1400 প্রকার মটরশুঁটি সংগ্রহ করে তার গির্জা সংলগ্ন বাগানে উদ্ভিদের বংশগতি উদ্ধারের জন্য তার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। দীর্ঘ 7 বছর কঠিন শ্রম সাথে এবং তিনি বংশগতির মাধ্যমে দুটি সূত্র প্রয়োগ করেন। তার সমস্ত যন্ত্রপাতি 1866 সালে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। আপাতত দৃষ্টিতে অতি সাধারণ এই পরীক্ষার গুরুত্ব 19 শতাব্দীর পূর্বে কেউ বুঝতে পারেনি। 1884 সালে 6 জানুয়ারি তার এই সূত্রগুলো প্রতিষ্ঠা অনেক লাভেই তিনি ম্যান্ডেল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 16 বছর পর 1900 সালে ভিন্ন ভিন্ন দেশের তিন বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময় ম্যান্ডেলের গবেষণা ফলাফল পুনরাবিষ্কার করেন। তারা হচ্ছে এক নেদারল্যান্ডসের বিজ্ঞানী হিউগো দ্য ব্রিস 1848 থেকে 1935, জার্মানির উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স 1864 থেকে 1933, অস্ট্রিয়ার বিজ্ঞানী হচ্ছে এরিক মার্ক 1871 থেকে 1962। আশ্চর্যের বিষয় হলো এই বিজ্ঞানীরা তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে ম্যান্ডেল গবেষণা সম্পর্কে অবহিত হয়েছিলেন। এভাবে ম্যান্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার এবং প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয় তার উপর নির্ভর করে বিজ্ঞানের বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখার বিকাশ ঘটে। এ কারণে ম্যান্ডেলকে বংশভিত্তিক জিনের ফাদার অফ জেনেটিক্স বলে অভিহিত করা হয়ে থাকে। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মেন্ডেলের বিপরীত বৈশিষ্ট্য সম্বন্ধে যুক্ত ধরনের মটরশুঁটি এবং নিয়ে তারপর পরীক্ষা শুরু করেছিলেন। এক ধরনের উদ্ভিদ ছিল লম্বা এবং অন্য ধরনের উদ্ভিদ ছিল খাটো। পরীক্ষা শুরুর আগে থেকেই তারপর তিনি মটরশুঁটি গাছের বিশুদ্ধতা পর্যবেক্ষণ করেন। এরপর বিশুদ্ধ লক্ষণযুক্ত এটি লম্বা উদ্ভিদের সাথে শুধু লক্ষণযুক্ত এটি খাটো উদ্ভিদের কৃত্রিম পরাগ সংযোগ ঘটানোর লম্বা উদ্ভিদের পরাগরেণু খাটো উদ্ভিদের কর্মমণ্ডে স্থাপন করেন। পরাগ সংযোগ ঘটানোর ফলে তার বিভিন্ন উদ্ভিদ থেকে যেসব উদ্ভিদ আবির্ভূত হয়ে থাকে তার সবই লম্বা। প্রথম পরাগ সংযোগের ফলে তারপর যে উদ্ভিদ ম্যান্ডেলের প্রথম বংশধর F1 জনরূপে চিহ্নিত করেন। F1 উদ্ভিদগুলো তারপর মধ্যে সংকরণ করেন। দ্বিতীয় পরাগ সংযোগের ফলে সৃষ্টি বংশধর F2 1064 এবং 767টি লম্বা 277টি খাটা পাওয়া গেল।
অর্থাৎ লম্বা ও খাড়ার অনুপাত হলো 3:1। এভাবে মেন্ডেল মটরশুঁটির গাছের নির্বাচিত সাহায্যরা বিপরীত ধর্ম বৈশিষ্ট্য প্রকট ও বৈশিষ্ট্য নিয়ে সংকলন ঘটান। মেন্ডেলের উপরোক্ত পরীক্ষাগুলো একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। এই ধরনেরকে মনোহাইব্রিড বা এক লক্ষণ সংকরণ বলা থাকে। পরবর্তীতে তারপর হচ্ছে মেন্ডেলের দুজোড়া তারপর হচ্ছে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছে নিয়ে পরীক্ষা করেন। তারপর হচ্ছে একটি শুদ্ধ লক্ষণযুক্ত, তারপর হচ্ছে হলুদ গোল বীজ, তারপর হচ্ছে উৎপাদনকারী, তারপর হচ্ছে উদ্ভিদের মাধ্যমে হচ্ছে অপর একটি, তারপর হচ্ছে শুদ্ধ লক্ষণযুক্ত, তারপর হচ্ছে সবুজ কুঞ্চিত বীজ উৎপন্নকারীতে হচ্ছে উদ্ভিদের প্রোডাকশনযোগের ঘটনার ফলে দেখা গেল যে এই ফলনের জন্য সবগুলো উদ্ভিদই তার হচ্ছে হলুদ গোল এবং হচ্ছে উৎপন্ন হচ্ছে সক্ষম, কিন্তু F2 জনুতে 16টি বংশধর মাধ্যমে হচ্ছে 9টি হলুদ গোল, 3টি হলুদ কুঞ্চিত এবং 3টি সবুজ গোল এবং একটি সবুজ কুঞ্চিত বীজ উৎপন্নকারী উদ্ভিদ পাওয়া গেল। মেন্ডেলের পরীক্ষাকে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের সাথে সংঘটিত হয় হাইব্রিড ক্রস এবং দ্বিলক্ষণ সংকরণ বলা থাকে। মেন্ডেলের উপরে লিখিত গবেষণা এবং হচ্ছে ফলাফল সামগ্রিকভাবে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স নামে পরিচিত। তারপর হচ্ছে পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছে বেছে নেওয়ার কারণ হচ্ছে বাগানের মটর গাছে নিম্নোক্ত দুটি বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ার জন্য মেন্ডেলের মাধ্যমে হচ্ছে পরীক্ষার জন্য মটর গাছকে নমুনা হিসেবে মনোনীত করেছিলেন। মটর গাছ এক বছর জীব হওয়ায় খুব সহজে হচ্ছে বাগানের জমিতে এবং টবে ফলানো যায়। দুই হচ্ছে মটর গাছের প্রতিটি অনুর আয়ুষ্কাল অল্প হয়, খুব কম সময়ে সংকরণ পরীক্ষার ফল পাওয়া যায়। তারপর 3 হচ্ছে মটরশুঁটির ফুল তার হচ্ছে উবলিং হওয়া, তার হচ্ছে স্বপকরণ ঘটে। 4 হচ্ছে মটর ফুলের স্বপকরী হয়, তার হচ্ছে বাড়ি থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না, ফলে বংশপরম্পরায় নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান সন্ততি লাভ করা সম্ভব। ফুলগুলো আকার বড় হয় মটর গাছে খুব সহজেই পরাগায়ন ঘটানো সম্ভব হয়ে থাকে। মটর গাছে সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়, এজন্য গাছে বহু প্রকরণ উপস্থিত। সংকরণের ফলে বংশধরগুলো উর্বর হয়ে থাকে, এগুলো জননক্ষম হওয়ার জন্য নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। মেন্ডেলের সাফল্যের লিখিত কার্য হওয়ার কারণ রিজনস বিহাইন্ড মেন্ডেল সাকসেস। মেন্ডেল আগে অনেক বিজ্ঞানী সংকরণ পরীক্ষা করেছিলেন, কিন্তু মেন্ডেলের প্রথম এই ধরনের বৈজ্ঞানিক ভিত্তি করে তার হচ্ছে কতগুলো নির্ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তাদের এই সাফল্যের মূল কারণগুলো হচ্ছে তিনি এক মটরশুঁটির গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। এগুলো গাছগুলো সফলকারী হয়ে থাকে। ফুলগুলোর বিশেষ গঠনের জন্য বিপরীত পরাগায়নের সম্ভাবনা কম থাকে, পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। তিনি বিভিন্ন পরীক্ষায় যে সব উদ্ভিদ ব্যবহার করেছিলেন তার মধ্যে খাঁটি এবং হোমোজাইগাস ছিল। 3 হচ্ছে বিভিন্ন পরীক্ষা তার হচ্ছে প্রতিজোড়া জিনে তার হচ্ছে একটি জিন অন্য একটি জিনের সম্পূর্ণ প্রকট ছিল। 4 হচ্ছে মটরশুঁটি ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম আছে। 5 হচ্ছে মেন্ডেলা যে 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিলেন সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম অবস্থিত বলে তার হচ্ছে কোনো লিঙ্কের সংক্রান্ত ঝামেলা ঘটেনি। 4 হচ্ছে কোনো লিঙ্কড চরিত্রের সম্মুখীন হলে মেন্ডেলা হয়তো বা দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা দানে ব্যর্থ হতেন, কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয়ে মেন্ডেলের নির্ধারিত 7 জোড়া চরিত্রের কোনোটাই লিঙ্কটি জড়িত ছিল না। 7 হচ্ছে সংকলনের ক্ষেত্রে তিনি বারবার উদ্ভিদগুলোর বিশুদ্ধতা পরীক্ষা করেছিলেন। কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তিনি কয়েক বংশধরে উদ্ভিদগুলোর প্রজনন ঘটিয়েছেন। মেন্ডেল অত্যন্ত সতর্কতার সাথে নিজের সাথে গবেষণার ফলাফল লিপিবদ্ধ করেছেন। 10 হচ্ছে গাণিতিক পদ্ধতিতে মেন্ডেল তার ফলাফলের অর্থপূর্ণ ব্যাখ্যা করেছিলেন। চিন্তাতে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। চিন্তাতে সহজভাবে বুঝতে হলে নিম্নোক্ত শব্দগুলোর সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে পারে। ফ্যাক্টর বা জিন ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক একক, ভৌত কার্যিক একক এবং বংশ থেকে বংশস্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে। লোকাস হচ্ছে ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানকে এর লোকাস বলা হয়ে থাকে। এটি নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো সমস্ত ক্রোমোজোমগুলোর একই লোকাসে অবস্থান করে। অ্যালিল বা লেমোমর্ফ হচ্ছে সমস্ত ক্রোমোজোমগুলো জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটি অ্যালিল বলা থাকে। অ্যালিলটা দুটি তার হচ্ছে একই ধর্মী, যেমন হচ্ছে টিটি অথবা একে অপরের বিপরীতধর্মী টিটি হতে পারে। যখন দুটি বিপরীতধর্মী অ্যালিল তখন একটিকে প্রকট অ্যালিলটি অন্যটিকে প্রজনন অ্যালিলটি বলা থাকে। হোমোজাইগাস তারপর হচ্ছে কোনো একটি জীবে তারপর হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটো সমপ্রকৃতির হলে তাদেরকে হোমোজাইগাস, যেমন হচ্ছে বিবি কালাপোষণ বিবি পাদামি পোষণ, তারপর হচ্ছে হেটারোজাইগাস। কোনো জীবে তারপর হচ্ছে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাদেরকে হেটারোজাইগাস বলা থাকে, যেমন হচ্ছে টিটি খাটো লম্বা হলেও তা হেটারোজাইগাস। তারপর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য ডমিনেন্ট গ্রেটার এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস টিটি সংকরণ এবং হচ্ছে F1 নাসিচ হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাদেরকে প্রকট বৈশিষ্ট্য বলা থাকে, যেমন হচ্ছে F1 মোটরের গাছে তার হচ্ছে লম্বা এবং খাটো, তার হচ্ছে উভয় ধরনের লক্ষণের জন্য তার হচ্ছে একটি করে জিন থাকলেও টিটি লম্বা শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়ে থাকে, অতএব মোটর গাছে লম্বা বৈশিষ্ট্য প্রকট হয়ে থাকে। সাদা হচ্ছে প্রচন্ন বৈশিষ্ট্য হেটারোজাইগাস জীবে তার হচ্ছে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও তাদের হচ্ছে একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশিত হতে অন্যটি অপ্রকাশিত থাকে। জীবের অপ্রকাশিত বৈশিষ্ট্যকে প্রচন্ন বৈশিষ্ট্য, যেমন হচ্ছে F1 মোটর গাছে লম্বা এবং খাটো উভয় ধরনের বৈশিষ্ট্যের জন্য এটি করে জিন থাকলেও টিটি শুধুমাত্র হচ্ছে লম্বা বৈশিষ্ট্যে প্রকাশিত হয়ে থাকে, অতএব মোটর গাছে খাটো এবং যে বৈশিষ্ট্যটি প্রচন্ন। ফিনোটাইপ ও জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত তার হচ্ছে জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলা হয় থাকে। এটি জীবের আকার আকৃতি এবং বর্ণ প্রভৃতি প্রদর্শন করে, যার সদৃশ ফিনোটাইপধারী দুটি জীবের ফিনোটাইপ একই রকম বা ভিন্ন আকার হতে পারে।
যেমন হচ্ছে বিশুদ্ধ লক্ষণযুক্ত লম্বা এবং মোটর গাছের পরাগ সঞ্চয় ঘটলে তার হচ্ছে F1 জনসুরা উদ্ভিদে তার হচ্ছে লম্বা আকৃতির হয়ে থাকে, তার হচ্ছে 2 ধরনের ফ্যাক্টর হচ্ছে টিটি থাকে। এখানে ফিনোটাইপ হচ্ছে লম্বা, জিনোটাইপ তার হচ্ছে কোনো বৈশিষ্ট্যের লক্ষ্য নিয়ন্ত্রণকারী তার হচ্ছে জিনগুলোর অংশকে ফিনোর জিনোটাইপ বলা থাকে। একটি জীবের জিনোটাইপ তার পূর্বপুরুষ থেকে উত্তরপুরুষ থেকে জানা যায়। সদৃশ্য জিনোটাইপ দ্বারা তার হচ্ছে জীবরা একই পরিবেশে বাস করলে তাদেরকে ফিনোটাইপের সদৃশ্য হবে। এইটি লম্বা গাছের ফিনোটাইপ জিনোটাইপ হতে পারে টিটি এবং বা টিটি, আর খাটো গাছের জিনোটাইপ হতে পারে হবে টিটি। 10 প্যারেন্টাল জেনারেশন ও অবত বংশ। প্যারেন্টাল জেনারেশন অ্যান্ড ফিলিয়েশন জেনারেশন তার হচ্ছে কোনো ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন P1 এবং উৎপত্তি সন্তানকে অপত্য বংশ বা হচ্ছে F1 জন্য বলা থেকে। আবার F1 সন্তানের মধ্যে উৎপন্ন সন্তান সঙ্গে দ্বিতীয় অপত্য বা F2 জন্য বলা থেকে। এগুলো হচ্ছে এক সংকর বা মোনহাইব্রিড ক্রস। জীবের এক সহচর বিপরীত বৈশিষ্ট্যের ওপর তার দৃষ্টি রেখে যে সংকর বা ক্রস ঘটনা থেকে থাকে এক সংকর ক্রস বা হচ্ছে মোনহাইব্রিড ক্রস বলে। যেমন হচ্ছে কালা বাদামি বর্ণে তার হচ্ছে নিপিকের মধ্যে ক্রস, মোনহাইব্রিড ক্রসের দ্বিতীয় বংশধর F2 এবং হচ্ছে প্রকট প্রবচনা বৈশিষ্ট্যের অনুপাতে তার হচ্ছে 3 অনুপাতে 1 হয়। মেন্ডেল তার প্রথম সূত্রটি তার হচ্ছে এক সংকর ক্রসের উপর ভিত্তি করে প্রণয়ন করেছিলেন। দ্বিসংকর ডাইহাইব্রিড ক্রস তার হচ্ছে দ্বিতীয় জীবের দুই জোড়া বিপরীত ধর্মের বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরণ বা ক্রস, যেমন হচ্ছে কালাবর্গী ছোট লম্বধারী এবং হচ্ছে বাদামি বর্ণ এবং লম্বাযুক্ত গিনিপিগের ক্রস। ডাইহাইব্রিড ক্রসের দ্বিতীয় বংশধর F2 জন জিনের স্বাধীন সঞ্চালনের ফলে 9:3:1 এর মাধ্যমে হচ্ছে 4 ধরনের বৈশিষ্ট্য সমন্বিত সন্ততি পাওয়া যায়। 13 হচ্ছে টেস্ট ক্রস F1 বা হচ্ছে F2 জোড়ার বংশধর হোমোজাইগাস না হেটেরোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট তার হচ্ছে জীবের সাথে সংকরণ বা ক্রস। এদের এভাবে এদের F1 এবং F2 জিনোটাইপ বের করা হয় থাকে। তার হচ্ছে যেমন হচ্ছে শঙ্কর গাছের মোটর গাছে টিটি এবং হচ্ছে বিশুদ্ধ গাছে টিটি সংকরণ ঘটালে ফিনোটাইপ এবং জিনোটাইপিক অনুপাত হবে 1:1। ব্যাক ক্রস তার হচ্ছে F1 জিনোর হেটেরোজাইগাসের সাথে মাতৃবংশীয় এক ধরনের সঙ্গে সংকরণ তার হচ্ছে পুনর হচ্ছে জিনোম। জীবের এটি জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান সমষ্টি। তারপর হচ্ছে মেন্ডেলের বৈশিষ্ট্য। মেন্ডেল হলো প্রকৃতপক্ষে মেন্ডেলের নিজে কোনো মতবাদ এবং সূত্র প্রবর্তন করেনি। তার গবেষণাপত্রের সংক্রান্ত পর্যবেক্ষণের তত্ত্বীয় এবং পরিসাংখ্যিক ব্যাখ্যা দিয়েছিলেন। পরবর্তী কাল করেন 1900 মেন্ডেলের অনুরূপ গবেষণা ফলাফল প্রচার করেছিলেন এবং মেন্ডেলের আবিষ্কারকে বংশগতির মৌলিক দুটি তার সূত্র হিসেবে উপস্থানের যোগ্য বলে প্রচার করেছিলেন। যেহেতু সূত্র দুটি এবং মেন্ডেলের গবেষণার উপর ভিত্তি করে রচিত, তাই এই সূত্র দুটিকে মেন্ডেলের সূত্র নামে অভিহিত করা থেকে নিচে মেন্ডেলের সূত্র দুটি ব্যাখ্যা দেওয়া হলো। মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথিবীর সূত্র ল অফ সেগ্রেগেশন। তারপর হচ্ছে সূত্র সংকর জীবে তার হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য ফ্যাক্টরগুলো জিন মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেটের সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে তার হচ্ছে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এই সূত্রকে মোনোহাইব্রিড ক্রস সূত্র ল অফ মোনোহাইব্রিড ক্রস বা হচ্ছে জননকোষের শুদ্ধতা সূত্র ল অফ পিউরিটি গ্যামেটস বলা থাকে। জিনতাত্ত্বিক ব্যাখ্যা তার হচ্ছে ইউনিক ব্যাখ্যা কালা বর্ণের জন্য দায়ী জিনকে বি এবং হচ্ছে বাদামি বর্ণের দায়ী জিনকে তার হচ্ছে বি চিহ্নিত করলে তার হচ্ছে বিশুদ্ধ হোমোজাইগাস কালা বর্ণের গিনিপিগের জিনোটাইপ হবে বিবি এবং বিশুদ্ধ বাদামি বর্ণের গিনিপিগের জিনোটাইপ হবে বিবি। এটি হোমোজাইগাস বা কালো বিশুদ্ধ এবং বিবি এবং হচ্ছে বর্ণের সি গিনিপিগের সাথে অপর একটি বিশুদ্ধ বাদামি বিবি বর্ণের পুরুষ গিনিপিগের সাথে সংকরণ ঘটালে F1 জন্যতে সকল অবত গিনিপিগের বর্ণই হবে কালো, কারণ কালো বর্ণের এলিল বি বাদামি বর্ণের বি এর উভয় প্রকট গুণসম্পন্ন। এর উপর প্রকট গুণসম্পন্ন উভয় জিন দীর্ঘকাল একসঙ্গে থাকলেও তার হচ্ছে বিনষ্ট এবং একীভূত হয়ে যায় না, তার সকৃত বজায় রেখে অক্ষুণ্ণ থাকে। F2 জনতা উৎপন্ন অপত্য গিনিপিগের মাধ্যমে হচ্ছে 3টি কালো এবং হচ্ছে এটি বাদামি বর্ণের গিনিপিগের সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ ফিনোটাইপের ভিত্তিতে F2 জনতা গিনিপিগের কালো এবং বাদামি বর্ণের অনুপাত হচ্ছে 3:1। তারপর হচ্ছে F2 সদস্যদের জিনোটাইপ বিশ্লেষণ করলে দেখা যায় 3টি প্রভাবধারী বৈশিষ্ট্য কালো গিনিপিগের মধ্যে একটি হোমোজাইগাস বিবি, 2টি হেটেরোজাইগাস বিবি এবং যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি বাদামি F1 জড়িত অবদবিন্দু ছিল F2 জনিত পুনরাবৃত্তি করছে বিবি। অনুরূপভাবে যে শুদ্ধ প্রকট বৈশিষ্ট্য বিবি F1 প্রকট বৈশিষ্ট্য বিবি F1 জনিত অনুপস্থিত ছিল সেটিও তার হচ্ছে F2 জনিতে ফিরে এসেছে। এ থেকে প্রমাণিত হয় যে যে প্রথম জনিতে বি ও বি একসঙ্গে থাকলেও পরস্পরের স্বকীয়তা বিনষ্ট হয়নি এবং গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়ে এসেছে। নিচের ছকে তার ফলাফল দেখানো হলো। মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটমেন্ট সূত্র। দুই বা ততোধিক জোড়া তার বিপরীতে বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকলন করালে প্রথম বংশধরে F1 কেবল প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে নতুন স্বতন্ত্র বা হচ্ছে স্বাধীনভাবে বিন্যস্ত হলে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এ ধরনের সংকরণে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন এবং জীবের উৎপত্তি হয়ে থাকে। অন্যভাবে বলা যায় যে এটি জীবের দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য এই ফ্যাক্টরগুলো জিনগুলো গ্যামেটের সম্পূর্ণ স্বাধীন এবং মুক্তভাবে বিন্যস্ত হয়ে থাকে। এই ব্যাপারে জোড়া এবং অনজোড়ার উপর নির্ভরশীল নয়।
এই সূত্র প্রমাণের জন্য মেন্ডেলের দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন মটরশুঁটি উদ্ভিদের জন্য পরস্পর ঘটনা, তারপর দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে যে সংক্রান্ত ক্রস ঘটনা থাকে তাদেরকে দ্বিলক্ষণ সংক্রান্ত ডাইহাইব্রিড ক্রস বলে। তারপর এমন দুটি লক্ষণযুক্ত হোমোজাইগাস মটরশুঁটি এবং নেওয়ার এটি হলো গোল এবং অপরটি হচ্ছে বর্ণের সাথে বীজ, তারপর কুঞ্চিত এবং সবুজ বর্ণের বীজ উৎপাদনের সক্ষম থাকে। ধরা যাক বীজের গোল্লা লক্ষণের বর্ণ হারায়, কুঞ্চিত বর্ণের লক্ষণের প্রতীক হচ্ছে আর এবং হলুদ লক্ষণের প্রতীক হচ্ছে ওয়াই এবং বড় অক্ষরে, তারপর সবুজ লক্ষণের প্রতীক হচ্ছে ওয়াই এবং ছোট অক্ষরে, এবং প্রথম বংশধর হচ্ছে F1 জন্য, দ্বিতীয় বংশধর হচ্ছে F2 জন্য। তার লক্ষ্য মেডেলের মধ্যে তার প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে তার ফ্যাক্টর জিন দেয় হতে গোল হলুদ বর্ণের বীজগুলো তার হলো উদ্ভিদের জিনোটাইপ এবং আর আর ওয়াই ওয়াই, তার কুঞ্চিত এবং সবুজ বর্ণের বীজ যুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে আর আর ওয়াই ওয়াই। ফলাফল গোল হলুদ 9টি এবং গোল সবুজ 3টি, কুঞ্চিত হলুদ 3টি, কুঞ্চিত সবুজ হচ্ছে 1টি এবং অনুপাত হচ্ছে 9:3:1। তারপর হচ্ছে বংশগতীয় ক্রোমোজোম তত্ত্ব, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। মেন্ডেল তার সংকলনের পরীক্ষার ফলে বুঝতে পারেন যে তারপর কোনো একটি জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একটি উপাদান দিয়ে নিয়ন্ত্রিত হতে এই উপাদান জীবদেহে জোড়া জোড়া অবস্থান করে এবং হ্যাপ্লয়েড গ্যামেটের গঠনকালে ওই উপাদান সংখ্যা অর্ধেক হয়ে যায়, কিন্তু উপাদান কী এবং গ্যামেটের কোথায় এটি অবস্থিত এবং এসব উপাদান কীভাবে বংশপরম্পরার বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে এ বিষয়ে অবগত ছিলেন না। 1900 সালে মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কারের পর ক্রোমোজোম এবং মেন্ডেলের উপাদানের বেশ কিছু মিল দেখতে পাওয়া যায়। প্রত্যেক ক্রোমোজোমের আকৃতি এবং দৈর্ঘ্য আলাদা আলাদা এবং দেহকোষে জোড়া জোড়া থাকে। জোড়ার এটি পিতার কাছ থেকে, অপরটি আছে মায়ের কাছ থেকে পাওয়া। অর্থাৎ মানুষের দেহকোষে 46টি ক্রোমোজোমের মধ্যে 23টি আসে পিতার কাছ থেকে, বাকি 23টি আসে মায়ের কাছ থেকে। 23টি করে ক্রোমোজোমের শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে থাকে এবং দুটি কোষের মধ্যে 46টি ক্রোমোজোম নিয়ে এবং যে কোনো কোষের সৃষ্টি হয়ে থাকে। মেন্ডেল একটি বৈশিষ্ট্যের জন্য তার এক জোড়া উপাদানের কথা বলেছিলেন, যার এটি পিতা ও এটি মাতার কাছ থেকে আসে, তেমনি ক্রোমোজোমের ক্ষেত্রেও ঘটে থাকে। 1902 সালে আমেরিকান জিনতত্ত্ববিদ সাটন WS সাটন 1877 থেকে 1916, জার্মান জীববিজ্ঞানী বোভারি থিওডর বোভারি 1862 থেকে 1915 অভিজ্ঞভাবে ক্রোমোজোম এবং মেন্ডেল উপাদানের সাথে মিলের কথাটি সুস্পষ্টভাবে উল্লেখ করেন। এ নিয়ে প্রায় এক যুগ ধরে জীবজন্তুর উপর গবেষণা চলছে। পরে জানা গেল যে মেন্ডেলের উপাদান এবং জিনের অবস্থান ক্রোমোজোম তাই বংশানুক্রমিক গতিবিধি বিষয়ে ক্রোমোজোম এবং উপাদানের মতো এদের সাদৃশ্য। গবেষণার ফলাফল থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে জিন ও ক্রোমোজোমের অনেক দিক থেকে তার একই রকম আচরণ করে। তা ছাড়া বংশগতি নির্ধারণের সময় জিন এবং ক্রোমোজোম সমান্তরাল আচরণ করে। এই বংশগতি ক্রোমোজোম তত্ত্ব বলা হয়। সাতন ও বোভারি প্রবর্তিত আলোকের বংশগতি এবং ক্রোমোজোম তত্ত্বের মূল্যভিত্তি উল্লেখ করা হলো। একমাত্র ডিম্বাণু, শুক্রাণু ও ডিম্বাণু যেহেতু পরস্পর সেতু হিসেবে কাজ করে, তাই সমস্ত বংশাণুর বৈশিষ্ট্য এগুলোর মধ্যেই বাহিত হয়। 2 জাইগোটার সৃষ্টিতে তারপর যেহেতু শুক্রাণুর মস্তিষ্কে অবস্থিত নিউক্লিয়াস অংশগ্রহণ করে, তাই ধারণা করা হয় যে জননকোষে নিউক্লিয়াসের বংশগতির বদ্ধতা বহন করে। 3 নিউক্লিয়াসের ক্রোমোজোম থাকে, অর্থাৎ ক্রোমোজোমে বংশগতি বদ্ধতা বহন করে। 4 প্রত্যেকটি ক্রোমোজোম এবং ক্রোমোজোম জরুরি নিঃস্ব জীবের পরিস্ফুটনে সুনির্দিষ্ট ভূমিকা পালন করে। একটি ক্রোমোজোম বা বংশবিশেষ ক্ষতিগ্রস্ত বা নষ্ট হলে জীবদেহে অঙ্গহানি বা অক্ষমতা দেখা দিতে পারে। 5 হচ্ছে বংশগতি পদার্থের মতো ক্রোমোজোম এবং জীবদেহে আজীবন এবং বংশপরম্পরায় তাদের সংখ্যা ঘটনা স্বকীয়তা বজায় রাখে না, কোনটি হারিয়ে যায় না বা একীভূত হয়ে যায় না এবং একক তার মতো আচরণ করে। ডিপ্লয়েড 2 কোষে, তারপর দেহকোষে এবং ক্রোমোজোম এবং 3 জোড়া অবস্থান করে। ক্রোমোজোমের সুনির্দিষ্ট অবস্থান করে, লোকাসে জিন অবস্থান করে। মিওসিসের সময় তার সমস্ত ক্রোমোজোম জোড় ও জিন স্বাধীনভাবে পরস্পর থেকে পৃথক হয়ে জননকোষে প্রবেশ করে। একটি গ্যামেট থেকে এক্সেটা ক্রোমোজোম এবং চ্যানেল বহন করে নিষেক ক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু একই ভবনের ফলে তারপর জায়গা থেকে সৃষ্টি হয়। আপাতত জীবদেহে তারপর ডিপ্লয়েড এবং ক্রোমোজোম এবং জি সংখ্যা পূর্ণ প্রতিষ্ঠিত হতে থাকে। মেন্ডেলের সূত্র ব্যতিক্রম হচ্ছে মেন্ডেলিয়া বেশি বংশগতীয়। মেন্ডেলের সূত্র আবিষ্কারের পর থেকে বিজ্ঞানীরা বিভিন্নভাবে একই ধরনের পরীক্ষা করে দেখেন যে তারপর ফলাফলের সঙ্গে মেন্ডেলের পরীক্ষার ফলাফলের অনেক মিল নেই। এইসব ফলাফলের মেন্ডেলের পৃথিবীকরণ এবং স্বাধীনভাবে মিলনের সূত্রের সুস্পষ্ট ব্যতিক্রম নিচে সিলেবাসের অন্তর্ভুক্ত কটি ব্যতিক্রমের বর্ণনা দেওয়া হলো। প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। ফলাফল 1:2:1। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংক্রান্ত ক্রস ঘটে, কিন্তু প্রথম বংশধর F1 জনিত প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়ে থাকে। বৈশিষ্ট্য মাঝামাঝি এক বৈশিষ্ট্য প্রকাশ ঘটে, তাদেরকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলা হয় থাকে। অসম্পূর্ণ প্রকটতার মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত হচ্ছে 3:1 পরিবর্তে 1:2:1 হয়ে থাকে। উদাহরণ হচ্ছে সন্তানমূলীতে মিরাবিলিস জলাপার লাল ফুল বিশিষ্ট তারপর উদ্ভিদে এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরণ করলে প্রথম বংশধরের গোলাপি এবং বনের ফুল পাওয়া যায়। প্রথম বংশধরের উদ্ভিদের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন দ্বিতীয় বংশধরের লাল গোলাপি এবং সাদা ফুলের অনুপাত দ্বারা 1:2:1। চিন্তাত্মক ব্যাখ্যা, তারা যে ফুলের লাল বর্ণের প্রতীক হচ্ছে আর এবং সাদা বর্ণের প্রতীক হচ্ছে W। পিতামাতা
লাল ফুল এবং সাদা ফুল ব্যাখ্যা। এখানে লাল ফুলের জন্য RR এবং সাদা ফুলের জন্য WWP জিন দেখানো হয়েছে। আর এর সম্পূর্ণ প্রকারটা থাকলে F1 উদ্ভিদের ফুল লাল রঙের মতো হতো, F2 বংশধরের ফিনোটাইপ হতো 3 অনুপাতে, কিন্তু আর এর অসম্পূর্ণতা প্রকটতার কারণে F1 হেটেরোজাইগাস RW এর বর্ণ গোলাপি, F2 বংশধরের 1:2 ফিনোটাইপ অনুপাতে লাল, গোলাপি, সাদা সৃষ্টি হয়েছে। সমপ্রকটতা কোনভেন্স ফলাফল 1:2:1। সমসংস্থ ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি অ্যালিল হেটেরোজাইগাস অবস্থায় যখন প্রকট পৌঁছানো এবং সম্পর্কের পরিবর্তে উভয়ই সমানভাবে প্রকাশিত হয়ে থাকে, তখন জিনের এই ধরনের প্রকাশ স্বভাবকে সম্পর্কতা বলা হয় থাকে। অন্যভাবে সংকর জীবে যখন দুটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হয়ে থাকে, তখন তাকে সম্পর্কতা বলে। এতে মেন্ডেলিয়ান 3 অনুপাতে 1 পরিবর্তিত হয়ে 1:2:1 রূপে প্রকাশ পায়। কালো ও সাদা বর্ণের চান্দালসিয়ান মোরগ মুরগি ক্রস করিয়ে সম্পর্কতা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে কালা পালক BB এবং সাদা পালক WW এর মোরগ মুরগিতে ক্রস করানো F1। সকল মোরগ মুরগি কালো বা সাদা না হয়ে সম্পর্কতার কারণে কালো মেঝে এবং সাদা চেকযুক্ত BW হয়। জিনতাত্ত্বিক ব্যাখ্যা। পিতামাতা কালো বর্ণের মোরগ গুণ সাদা বর্ণের মুরগির মধ্যে ক্রস ঘটালে F1 জিনোটাইপের BW এবং ফিনোটাইপের ক্ষেত্রে সবকটি কালো, মাঝে সাদা চেকযুক্ত মোরগ মুরগি। তারপর আবার চেকযুক্ত মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটালে আমরা পাচ্ছি অনুপাত 1:2:1, যেখানে একটি কালো, দুটি চেকযুক্ত এবং একটি সাদা হবে। মারণ বা লিথাল জিন তারপর অনুপাত 2:1। যেসব জিন হোমোজাইগাস অবস্থা উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে, সেসব জিনকে লিথাল জিন বলা হয়ে থাকে। কোনো জীবের মিউটেশন, বংশগত বৈশিষ্ট্যে আকস্মিক স্থায়ী পরিবর্তন ঘটার বা সংশ্লিষ্ট প্রোটিন এনজাইম যদি নিষ্ক্রিয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারণের জন্য অপরিহার্য হয়, তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। লিথাল জিনের বৈশিষ্ট্য। লিথাল জিন এক ধরনের মিউট্যান্ট বা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস হেটেরোজাইগাস অবস্থা উভয় অবস্থাতে জীবনের মৃত্যু এবং আঙ্গিক বিকল ঘটাতে পারে। 3 জাইগোট বা ভ্রূণ অবস্থায় জীব মারা গেলে লিথাল জিনের প্রভাব পড়ে না, তবে কোনো ক্ষেত্রে জীবের বংশবৃদ্ধির ক্ষেত্রে প্রকাশ করে। লিথাল জিনের প্রভাবে 3:1 পরিবর্তে 2:1 প্রকাশিত হয় না। ফরাসি জিনতত্ত্ব বইতে লুসিয়ানা কোহেনো 1905 সর্বপ্রথম ইঁদুরের গায়ে বর্ণের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। তার পরীক্ষায় দেখা যায় যে দুটি হলুদ বর্ণের ইঁদুরের ক্রস ঘটানোর ফলে সবসময় 2:1 অনুপাতে যথাক্রমে হলুদ এবং আগাউটি লাল কালচে বাদামি বর্ণের ইঁদুর পাওয়া যায়। পরবর্তী গবেষকরা প্রমাণ করে যে দুটি হলুদ বর্ণের ইঁদুর ক্রস করালে 25% ইঁদুর ভ্রূণী অবস্থায় মারা যায়। তাই ফিনোটাইপিক অনুপাত 3:1 পরিবর্তে 2:1 হয়ে থাকে। চিন্তাত্ত্বিক ব্যাখ্যা। ধরা যাক ইঁদুরের গায়ে হলুদ বর্ণের লোমের জন্য Y এবং 11টি বর্ণের লোমের জন্য দায়ী হচ্ছে প্রচ্ছন্ন Y। মেন্ডেলের সূত্র অনুযায়ী বিশুদ্ধ বা হোমোজাইগাস ইঁদুরের ক্ষেত্রে ইঁদুরের জিনোটাইপ হবে YY এবং বিশুদ্ধ 11টি বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে YY। কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায়, তাই কোনোটি বিশুদ্ধ বা হোমোজাইগাস YY জিনোটাইপধারী নয়। Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভ্রূণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তাদেরকে হেটেরোজাইগাস অর্থাৎ সংকর YY প্রকৃতির। পিতামাতার ফিনোটাইপ পুরুষে হলুদ ইঁদুর সংকর এবং স্ত্রী হলুদ ইঁদুর সংকরের মধ্যে ক্রস ঘটালে জিনোটাইপ হিসেবে এবং গ্যামেট হিসেবে চেকবোর্ডে দেখানো হয়েছে। তারপর অনুপাত দুটি হলুদ অনুপাত একটি 11টি। তারপর লিথাল জিনের প্রভাবে ক্রিপার মুরগি, পা বিহীন অ্যামিউটেটেড বাছুর এবং মানুষের ব্র্যাকিফ্যালাঞ্জি হিমোফিলিয়া, তারপর জন্মগত ইথিকোসিস, কনজিনাইটাল ইথিকোসিস এবং থ্যালাসেমিয়া হতে পারে। এমন কিছু লিথাল জিনও দেখা যায় যার প্রভাবে বাহকা জীব একেবারে ছোট অবস্থায় মারা যায় না, তারা বড় হয়ে কোনো ক্ষেত্রে বংশবৃদ্ধি ঘটায়। যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায় সেগুলোকে সেমি লিথাল জিন বলে। অন্যদিকে যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর কম সংখ্যায় জীব মারা যায় তাদেরকে সাববাটাল জিন বলে থাকে। মানুষের হিমোফিলিয়া রোগা সিটিকারি লিথাল জিন সেমি লিথাল ধরনের হয়ে থাকে। ড্রসোফিলা ছেড়ে লুপ্তপ্রায় ডানা সিটিকারি লিথাল জিন সাববাটাল ধরনের হয়ে থাকে। মেডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। পরিপূরক জিন, কমপ্লিমেন্টারি জিন, ফিনোটাইপিক অনুপাত 9 সাথে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকারের জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটি পরস্পরকে পরিপূরক জিন বলা হয় থাকে। এই অবস্থাকে স্বপ্রকটতা বলা হয় থাকে। লারিথ্রাস অডোট্রাপ্টারাস নামক মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুল বিশিষ্ট দুটি আলাদা স্ট্র্যান্ড পাওয়া যায়। এই স্ট্র্যান্ড দুটির মধ্যে সংকরণ ঘটালে F1 সব উদ্ভিদে ফুল বেগুনি হয়ে থাকে। F2 জুনোতে বেগুনি এবং সাদা ফুলের অনুপাত দ্বারা 9:7। জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হলো। ধরা যাক সাদা ফুল বিশিষ্ট স্ট্র্যান্ড দুটি জিনোটাইপ A B স্মল bb এবং স্মল a ক্যাপিটাল B। এদের সংকরণ ফলাফল চেকার প্রক্রিয়ার মাধ্যমে দেখানো হলো। এখানে ফিনোটাইপের মধ্যে সাদা ফুলযুক্ত মিষ্টি মটর এবং সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের মধ্যে ক্রস করা হয়েছে। জিনোটাইপ হিসেবে ক্যাপিটাল A দুটি এবং ক্যাপিটাল B এবং স্মল a এবং ক্যাপিটাল BB এর মধ্যে ক্রস ঘটালে জিনোটাইপ হিসেবে ক্যাপিটাল A
এবং সাদা সবগুলো হচ্ছে বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর। বেগুনি ফুলযুক্ত বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর, সবগুলো বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর। তারপর হচ্ছে অপরদিকে F1 জনের মধ্যে আবার ক্রস ঘটালে বেগুনি ফুল এবং বেগুনি ফুলের মধ্যে ক্রস ঘটালে 9টি বেগুনি ফুল এবং হচ্ছে 7টি সাদা ফুল। ব্যাখ্যা: এক্ষেত্রে প্রকট জিন এ ও বি একত্রে ক্রিয়া করে। উপরের চেকার বোর্ড হতে দেখা যাচ্ছে যে এইসব জিনোটাইপে এ ও বি একত্রে আছে, সেসব ক্ষেত্রে তারপর ফিনোটাইপে বেগুনি হচ্ছে এক্ষেত্রে সেসব ক্ষেত্রে এ ও বি এবং ওই দুইটি জিনের মধ্যে এটি মাত্র আছে যে কোনটি নেই এবং হচ্ছে এর মধ্যে হচ্ছে ফিনোটাইপ সাদা হচ্ছে। পরিবেশ জিনের ক্রিয়া বলে এটু এবং জন 9:3:1 এর ব্যতিক্রম ঘটেছে, 9:7 সৃষ্টি হয়েছে। এপিস্টেসিস কিছু ক্ষেত্রে তারপর দুটি পৃথক জিনে এবং একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এদের একটি জিন অপর জিনের প্রকাশকে বাধা প্রদান করে। এভাবে একটি জিন যখন এটি নন অ্যালেলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তার প্রক্রিয়াকে এপিস্টেসিস বলা থাকে। যে জিনটি তার অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাদেরকে এপিস্টেটিক জিন, আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় পায় তাদেরকে হাইপোস্টেটিক জিন বলা হয়ে থাকে। তার হচ্ছে প্রকট অ্যাপিস্টেটিক ডমিনেন্ট এপিস্টেসিস অনুপাত হচ্ছে 13:3। যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালেলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্টেসিস বলা হয়। 1918 সালে বেটসন এবং পানেটের পরিচালিত একা পরীক্ষায় আবিষ্কৃত হয় যে সাদা লেঘর্ন গোষ্ঠীর মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী হচ্ছে একটি প্রকট জিন সি থাকে, কিন্তু এপিস্টেটিক জিন আই এর কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারে, পালকগুলো সাদা হয়ে থাকে। F1 জনিত সব সাদা পালক বিশিষ্ট হলে F2 জনিত 13:3 অনুপাতে তার সাদা রঙিন পালক বিশিষ্ট মুরগির সৃষ্টি হয়ে থাকে। জিনজাতিক ব্যাখ্যা: ধরা যাক সাদা লেঘর্ন রঙিন পালকের জন্য দায়ী ছিল। প্রকট জিন হচ্ছে সি এবং হচ্ছে সাদা লেঘর্ন রঙিন পালকের বাধাদানকারী প্রকট হচ্ছে আই। তার হচ্ছে অতএব সাদা লেঘর্ন জিনোটাইপ হবে সি আই আই। তারপর সাদা ওয়াইন টোডের তারপর হচ্ছে জিনোটাইপ হবে সি সি আই আই। অর্থাৎ সি হচ্ছে প্রকট হাইপোস্টেটিক জিন এবং আই হচ্ছে আই প্রকট এপিস্টেটিক জিন। পিতামাতা সাদা লেঘর্ন এবং সাদা ওয়ান্টেড মুরগির মধ্যে ক্রস ঘটালে F1 ক্রসের মধ্যে হচ্ছে সাদা হবে এবং F2 মধ্যে হচ্ছে 13টি সাদা এবং 3টি রঙিন হবে। সাদা লেঘর্ন এবং সাদা ওয়ান্টেডের মধ্যে ক্রস করিয়ে বিস্ময়কর ফলাফল লক্ষ্য করা গেছে। এটি সাদা পালকযুক্ত লেঘর্নের সাথে সাদা পালকযুক্ত ওয়ান্টেড ক্রসের ঘটালে প্রথম বংশধরের সবগুলো স্বাভাবিকই সাদা পালকযুক্ত হবে। F1 জনুর মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে F2 জনুতে যারা সাদা ও রঙিন উভয় ধরনের পাখির আবির্ভাব ঘটে, যার অনুপাত দেওয়া হচ্ছে 13:3। উপরে চেকার বোর্ডের মাধ্যমে সে ফলাফল দেখানো হয়েছে। চেকার বোর্ডে দেখানো সাদা এবং রঙিন পালকের জন্য দায়ী জিনসমূহের ক্রিয়া বিশ্লেষণ করে দেখা যায় যে আই এর উপস্থিতি এবং সি এর জিন কর্তৃক রঙিন পালক প্রকাশে সবসময় বাধা দান করে। কেবল আই এর অনুপস্থিতিতেই সি জিনের বাহ্যিক প্রকাশ ঘটে। জিন আই এর বেশি ধরনের এনজাইম উৎপন্ন করে, যার ফলে সি জিনের বাহ্যিক প্রকাশ সম্ভাবনা দমিত থাকে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস অনুপাত হচ্ছে 9:7। দুটি ভিন্ন অবস্থিত তারপর দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পর একে অপরের প্রকট এলিলকে নিজ বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে তখন তাদেরকে উদ্ভিদ প্রচ্ছন্ন এপিস্টেসিস বলা থাকে। এক্ষেত্রে অর্থাৎ কেবল হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে। মানুষে জন্মগত মুখ বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অন্যতম উদাহরণ। দুটি ভিন্ন লোক আছে অবস্থিত এপিস্টেটিক প্রচলন জিন এর জন্য দায়ী। এই দুটি জিনের একটি হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থা এবং অন্যটি প্রকট বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। তার অর্থাৎ উল্লেখিত দুই জোড়া প্রচ্ছন্ন জিনের এক জোড়া থাকলে অন্য জোড়ার মধ্যে জিন থাকলেও তার হচ্ছে ব্যক্তি জন্মগত মুখ বধির ক্ষেত্রে প্রচ্ছন্ন জিন জোড়া তার হচ্ছে প্রকট জিনের ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। জিন থেকে মনে করি ডি ও ই দুটি প্রচ্ছন্ন জিন এবং হচ্ছে স্মল ডি এবং হচ্ছে ক্যাপিটাল ই এর মাধ্যমে হচ্ছে ক্যাপিটাল ডি এবং হচ্ছে স্মল ই জিনোটাইপ থাকে তার হচ্ছে মুখ বধির হবে। এক্ষেত্রে এপিস্টেটিক প্রচ্ছন্ন জিন এবং হচ্ছে ডি ও ই মাধ্যমে হচ্ছে হোমোজাইগাস অবস্থায় তার হচ্ছে প্রকট হোমোজাইগাস এবং হচ্ছে ক্যাপিটাল ই এবং হচ্ছে ক্যাপিটাল ডি বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাই মুখ বধিরতা প্রকাশ পায়। পিতামাতা ফিনোটাইপ হচ্ছে মুখ বধিরতা এবং হচ্ছে মুখ বধিরের মধ্যে ক্রস ঘটালে হবে হচ্ছে সবাই স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম হবে। অপরদিকে F1 জনের মধ্যে ক্রস ঘটালে
নজন সন্তান স্বাভাবিক বা শ্রবণকামা এবং 7 জন মুখবধির হবে। একজন মুখবধির পুরুষের সাথে একজন মুখবধির মহিলা বিয়ে হলে তাদের সকল সন্তান স্বাভাবিক বা শ্রবণকামা হবে। তা ওই সন্তান ধরে জিনোটাইপ অনুরূপ বা জিনোটাইপ ধরে পুরুষ এবং মহিলার বিয়ে হলে, কারণ মানুষের ভাই বোনের বিয়ে হয় না, তাদের সৃষ্ট পরবর্তীতে বংশধরে স্বাভাবিক বাক শ্রবণকামা মুখবধি সন্তান 9/7 অনুপাতে প্রকাশ পাবে। নিচের ছকের মাধ্যমে দেখানো হলো। পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজনীয় উত্তরাধিকার। মেডেলের মতে তারপর জীবের প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ভেক্টর বা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে, কিন্তু কোনো জীবের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোকাসে অবস্থানকারী নন এলিলিক একাধিক জিন জীবের একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে, যেমন হচ্ছে মানুষের উচ্চতা, গায়ের রং এবং চোখের রং, গাভী দুধ ফুটা ও কমে দানা ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য কোয়ান্টিটেটিভ ট্রেটস একাধিক জিনের সমন্বিত সম্পর্কে নির্ভরশীল হয়। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিনের একটি গ্রুপে সম্মিলিত হবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে সেই জিনকে পলিজিন, পলিজিনের নিয়ন্ত্রিত পরিমাণের বৈশিষ্ট্যের বংশগতি পলিজিনিক ইনহেরিটেন্স জিন তত্ত্ববিদ্যা এই মেথডের 1954 সালে পলিজিন নামকরণে পলিজিনের প্রভাব হচ্ছে বর্ধিষ্ণু হয় এমন মাতৃকে চরিত্র বলা হয় থাকে। পৃথিবীতে নিগ্রো কুচকুচে কালো থেকে শুরু করে ককেশিদের মধ্যে ধবধবে ফর্সা এবং শ্বেতাঙ্গ পর্যন্ত নানা ধরনের এটা প্রকারের গায়ের বর্ণবিশিষ্ট মানুষের দেখা যায়। নিগ্রো এবং শ্বেতাঙ্গদের মধ্যে বিয়ে হলে তারপর এদের সন্তানদের গায়ের বর্ণ মাঝামাঝি মিউলেটো হয়। মিউলেটের দ্বারা বিয়ে হলে তার হচ্ছে নানা ধরনের বর্ণবিশিষ্ট মানুষ দেখা যায়। নিগ্রো এবং শ্বেতাঙ্গ মানুষদের মধ্যে বিয়ের ফলে নির্দিষ্ট মিউলেটের মাঝারি বর্ণ গায়ের বর্ণের উত্তরাধিকারী পলিজেনিক এবং উত্তরাধিকারী একটি পুরুষটি উদাহরণ। একজন নিগ্রো পুরুষের একজন শ্বেতাঙ্গ মহিলা বিয়ে হলে F1 এবং F2 ফলাফল অপরিবিচার চেকার বোর্ডের মাধ্যমে দেখা হলো। ধরি নিগ্রোদের বর্ণ হয় এবং সৃষ্টিকারী যে দুজোড়া জিন হচ্ছে B1 B2 এবং শ্বেতাঙ্গদের মধ্যে এরকম দুজোড়া জিন স্মল B1 B2 এই ধরনের নিগ্রো পুরুষ এবং শ্বেতাঙ্গ মহিলাদের মধ্যে বিয়ে হলে তাদের ক্রসের ফলে F1 জন্য জিনোটাইপ হচ্ছে B1 স্মল B1 B2 এবং ফিনোটাইপ হবে মিউলেটা বা মাঝামাঝি F1 জন্য মিউলেটার মাঝামাঝির মধ্যে ক্রস করলে F2-তে নানা রকম গায়ের রং বিশিষ্ট মানুষ দেখা যায়। এসব জিনের ক্ষেত্রে কোনো প্রকটতা নেই। প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে গায়ের রঙের গাঢ়ত্ব তত বেশি বেড়ে যাবে। সিবি ডেভেনপোর্ট 1913 সালে প্রমাণ করেছে যে নিগ্রো এবং শ্বেতাঙ্গদের গায়ের রং তার হচ্ছে বংশগতির দুজোড়া জিন দিয়ে তার হচ্ছে নিয়ন্ত্রিত হয়ে থাকে। নিগ্রোতে দুজোড়া বর্ণসৃষ্টিকারী জিন রয়েছে যা হচ্ছে মেলানিন এবং হচ্ছে মেরুদণ্ডী প্রাণীত্বকে উপস্থিত কালো বা বাদামি রঙের রঞ্জক সঞ্চয়ে সাহায্য করে। এসব জিনে কোনো প্রকটতা দেখা যায় না। এসব এদের সমপরিমাণ এবং ক্রমবর্ধমান প্রভাব দেখা যায়। শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই জিনগুলো অ্যালিলে মেলানিনের সঞ্চয়ে সাহায্য করে না। 1960 সালে সুইডিশ বিজ্ঞানী নিলসন হেলমানে তারপর গমের বীজের রং নিয়ে তারপর পরীক্ষা করার জন্য লাল বীজযুক্ত গমের সাথে সাদা বীজযুক্ত গমের সংগ্রহণ করেন। F1 বংশধরা তিনি এই সকল গমের রঙের মাধ্যমে লাল পেল। F2 বংশধরা 15টি লাল এবং এটি সাদা শস্য দানা উদ্ভিদ পান। তারপর 15টি লাল শস্যযুক্ত উদ্ভিদের মধ্যে লাল বর্ণের গাঢ়তে তারতম্য করেন এবং এর পরিবর্তে তারতম্য বিবেচনা করে 1:4:4:4:4:1 এক গাঢ় লাল, মধ্যম লাল, তারপর ফিকে লাল, সাদা অনুপাত পেয়েছিলেন। মনে করি গমের তারপর হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের চিন্তাদিক ব্যাখ্যা। প্রথম আছে ফিনোটাইপ নিগ্রো এবং শ্বেতাঙ্গ পিতামাতার মধ্যে ক্রস ঘটানো হলে F1 এর মধ্যে আসলে মিউলেটা নিগ্রো এবং শ্বেতাঙ্গ বর্ণের মাঝামাঝি হবে এবং F1 মিউলেটারদের মধ্যে ক্রস ঘটালে হচ্ছে গাঢ় 4 জন, মিউলেটার 6 জন, হালকা 4 জন, শ্বেতাঙ্গ 1 জন। চেকার বোর্ডের মাধ্যমে ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে 16 জনের মধ্যে 4টি বর্ণ সৃষ্টিকারী জিন 1 নং ছকে একজন নিগ্রো, 3টি বর্ণ সৃষ্টিকারী জিন বিশিষ্ট 2, 3, 5, 6 নং ছকে, তারপর হচ্ছে 4টা জন গায়ের রং হচ্ছে গাঢ় বর্ণ, তারপর হচ্ছে 2টি সৃষ্টিকারী জিন বিশিষ্ট হচ্ছে 6 জন মিউলেটা বা মাঝারি বর্ণের, তারপর একটি বর্ণ সৃষ্টিকারী জিন বিশিষ্ট হচ্ছে 4 জনের গায়ের রং হালকা বর্ণ, বর্ণ সৃষ্টিকারী জিন ভিন্ন 1 জন হচ্ছে শ্বেতাঙ্গ। উপরোক্ত ফলাফল থেকে 16 জনের মধ্যে একজন নিগ্রো, একজন শ্বেতাঙ্গ হয়। ফলাফলের মাধ্যমে দেখা যায় যে বর্ণ সৃষ্টিকারী প্রকট জিনের সংখ্যা বৃদ্ধি পেলে ফিনোটাইপের বহিঃপ্রকাশের তীব্রতা বৃদ্ধি পায়, আবার এই সকল জিনের সংখ্যা কম হলে ফিনোটাইপের বহিঃপ্রকাশের তীব্রতা হ্রাস পায়। লিঙ্গ নির্ধারণের নীতি সেক্স ডিটারমিনেশন XX তার হচ্ছে XX0। যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে তাকে সেক্স ক্রোমোজোম বলা থাকে। এই সেক্স ক্রোমোজোমের সাধারণত X ও Y এবং O ক্রোমোজোমের মাধ্যমে অভিহিত করা হয়ে থাকে। তার হচ্ছে মানুষের প্রতিকোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, এদের মধ্যে 22 জোড়া উভয় লিঙ্গে তার হচ্ছে একই রকম এবং এইগুলোকে অটোজোম বলা হয়ে থাকে। তারপর কিন্তু 23তম জোড়া ক্রোমোজোম নারী ও পুরুষের সদস্য ভিন্নতার এবং সেগুলোকে হেটারোজোম বা সেক্স ক্রোমোজোম বলা হয়। নারী সদস্যের যেসব গ্যামেট থাকে তাদের মধ্যে শুধু X ক্রোমোজোম থাকে, এই কারণে নারীকে হোমোগ্যামেটিক সেক্স এবং
গ্যামেটকে হোমোসেক্স গ্যামেটে বলা থাকে। অন্যদিকে পুরুষের সদস্য তার হচ্ছে 2 ধরনের গ্যামেট সৃষ্টি হয়ে থাকে। এই ধরনের গ্যামেটে থাকে হচ্ছে X ক্রোমোজোম এবং অন্য ধরনের গ্যামেটে থাকে Y ক্রোমোজোম। পুরুষকে তাই হেটেরোগ্যামেটিক সেক্সে এসব গ্যামেটকে হেটেরোগ্যামেট বলা থাকে। পুরুষের হেটেরোগ্যামেসিস মাত্রার নিচে বর্ণিত 2 প্রকার হয়ে থাকে। তারপর হচ্ছে XX, XY। মানুষের ড্রসোফিলা বিভিন্ন ধরনের পতঙ্গ এবং হচ্ছে কাঁচা, তেলাকুচা এবং হচ্ছে উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে এই পদ্ধতি অনুযায়ী। তারপর হচ্ছে স্ত্রী গ্যামেটোগ্যামেটিক এবং XX এবং হচ্ছে পুরুষ হেটেরোগ্যামেটিক XY। স্ত্রী মাত্র এক ধরনের ডিম্বাণু এক্স উৎপন্ন করে, তার হচ্ছে কিন্তু পুরুষের 2 রকমের শুক্রাণু এক্স এবং ওয়াই। এক্স বাহী ডিম্বাণুর সাথে হচ্ছে এক্স বাহী শুক্রাণু মিলন হলে কন্যা XX সন্তান এবং এক্স বাহী ডিম্বাণুর সাথে ওয়াই বাহী তার হচ্ছে শুক্রাণু মিলন করলে পুরুষ ও ওয়াই XY আর সন্তান জন্ম লাভ করে। এক্স নট পদ্ধতিতে ফরিং 4 প্রকার প্রতিভিত্তি পতঙ্গ ডায়াস্কোরিয়া তার হচ্ছে প্রভৃতির লিঙ্গ নির্ধারণ ফরিং 4 প্রকার প্রভৃতি পতঙ্গ তার হচ্ছে XX তার হচ্ছে লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। এখানে স্ত্রী হোমোগ্যামেটিক এবং হচ্ছে XX ক্রোমোজোম বিশিষ্ট, কিন্তু পুরুষে তার হচ্ছে ওয়াই ক্রোমোজোম তার হচ্ছে অনুপস্থিত থাকে। স্ত্রীর ক্রোমোজোম এবং 2A প্লাস XX তারপর হচ্ছে পুরুষের ক্রোমোজোম 2A প্লাস X ও ওয়াই না থাকে, তারপর হচ্ছে নটে 0 লেখা হয়ে থাকে। স্ত্রী হোমোগ্যামেটিক কাজেই সমস্ত ডিম্বাণু একই ধরনের 2A প্লাস X, কিন্তু পুরুষের ধরো 2 ধরনের গ্যামেট A প্লাস X A প্লাস ও উৎপন্ন হয়ে থাকে। প্রথম প্রকার শুক্রাণুর সাথে ডিম্বাণুর ফলে স্ত্রী সন্তান A প্লাস X প্লাস A2A প্লাস XX, কিন্তু দ্বিতীয় প্রকার শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনের ফলে পুরুষের সন্তান 2 প্লাস X নটের উৎপন্ন সৃষ্টি হওয়া থেকে উদ্ভিদ সচরাচর এই ধরনের লিঙ্গ নির্ধারণ দেখা যায় না। তবে ডিওস্কোরিয়া সিনোটা উদ্ভিদে এই ধরনের লিঙ্গ নির্ধারণ দেখা যায়। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা সেক্স ক্রোমোজোমে উপস্থিত থাকলে জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সেক্স ক্রোমোজোম দিয়ে তার হচ্ছে নিয়ন্ত্রিত এসব বৈশিষ্ট্যকে সেক্স লিঙ্কড ক্যারেক্টার্স বৈশিষ্ট্য বা ক্যারেক্টার্স বলে। এসব বৈশিষ্ট্য তারপর সেক্স ক্রোমোজোমের সঞ্চালন অনুযায়ী তার হচ্ছে বংশক্রমে সঞ্চালিত হয়ে থাকে। সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যের বংশ পরম্পরা সঞ্চালিত হওয়াকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। মানুষের পর্যন্ত 60 সেক্স লিঙ্কড জিন পাওয়া যায়। মানুষের যেসব জিনে নিয়ন্ত্রিত বংশগতি সেক্স ক্রোমোজোম এক্স ওয়াইয়ের মাধ্যমে বংশপরম্পরায় সঞ্চালিত হয়ে থাকে তারা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বংশবাহিত বলা থাকে। মানুষের এক্স জিনে নিয়ন্ত্রিত এরকম কয়টি রোগ হলো লাল সবুজ বর্ণান্ধতা, রেড কালার ব্লাইন্ডনেস আর হিমোফিলিয়া, ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি। মানুষের ওয়াহিয়া জিন নিয়ন্ত্রিত একটি বৈশিষ্ট্য হলো কানের লোম, তারপর লাল সবুজ বর্ণান্ধতা, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। মানুষের চোখের রেটিনা আছে, তার হচ্ছে কিছু বর্ণতা হচ্ছে সংবেদী কোষ রয়েছে যার মাধ্যমে হচ্ছে বর্ণ শনাক্ত করে। মানুষের ক্রোমোজোমে 2টি জিন রয়েছে যা বর্ণ সংবেদী এবং কোষ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এই জিনে প্রচুর বর্ণ সংবেদী কোষ গঠন ব্যাহত করে। ফলে এই প্রচনা জিন একটি বিশিষ্ট তার হচ্ছে মানুষের কতগুলো বিশেষ বর্ণের পার্থক্য বুঝতে পারে না, একে বর্ণতা কালার ব্লাইন্ডনেস বলে। লাল সবুজ বর্ণতা সেক্স লিঙ্কড ব্যতীত তার হচ্ছে এক্ষেত্রে মানুষের লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে। বর্ণতা জিন তাতে দেখা যায় মানুষের পুরুষের এক্স ক্রোমোজোম বিশিষ্ট বর্ণ নিয়ন্ত্রণকারী পছন্দ জিন থাকলে পুরুষের বর্ণনা হয়, কারণ ওয়াই ক্রোমোজোম তার হচ্ছে এরা প্রকট এলিল থাকে না। অপরপক্ষে স্ত্রীরা 2টি এক্স ক্রোমোজোমে তার হচ্ছে প্রচনা জিন থাকলে স্ত্রী বর্ণান্ত হয়, কিন্তু এটি তারপর সেক্স ক্রোমোজোমে প্রচনা জিন থাকলে স্ত্রী বর্ণান্ত হয় না। স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয় থাকে কিন্তু বর্ণান্ত জিনের বাহক হয়। 2টি স্বাভাবিক জিনের এক্সি এবং বর্ণান্ত এক্সি হলে তার হচ্ছে মানুষের দৃষ্টি শক্তির ফিনোটাইপ নিম্নরূপ হবে। স্বাভাবিক দৃষ্টির পুরুষ হচ্ছে এক্সি ওয়াই, তারপর হচ্ছে বর্ণান্ত পুরুষ এক্সি ওয়াই। স্বাভাবিক দৃষ্টির মহিলা এক্সি তারপর হচ্ছে ভাগ মহিলা এক্সি তারপর হচ্ছে বর্ণান্ত মহিলা বর্ণান্ত পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে। মানুষের স্বাভাবিক দৃষ্টি এক্সি এবং হচ্ছে বর্ণান্ত এক্সি, তাহলে বর্ণান্ত পুরুষের জেনোটাইপ হবে এবং স্বাভাবিক মহিলার জেনোটাইপ হবে। তারপর হচ্ছে বর্ণান্ত পুরুষ এবং হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মহিলার মধ্যে বিয়ে হলে F1 পুত্র সন্তান সকলে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলে ওনাদের সবাই বর্ণান্ত জিনের বাহক। F1 সন্তানদের অনুরূপ জিনোটাইপধারী, কারণ মানুষের ভাই বোনদের বিয়ে হয় না স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষদের সাথে। বর্ণান্ত মহিলার বিয়ে হলে তার হচ্ছে ওই মহিলার 4 সন্তানের মধ্যে 2জন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা, এদের মধ্যে এক কন্যা বর্ণান্ত বাহক, একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুত্র এবং একজন বর্ণান্ত পুত্র লাভ করবে। বর্ণান্ত রোগের জন্য প্রচনা জিনটি বংশপরম্পরা পায় পিতা থেকে কণার মাধ্যমে আছে পুত্রকে আক্রান্ত করে, একে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলে। সুতরাং বিয়ের আগে বর্ণান্তর বিষয়টি ভেবে দেখা দরকার, কারণ রাস্তায় যান চলাচল লাল সবুজ এবং আলো গুরুত্বপূর্ণ ট্রাফিক সংকেত হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া পছন্দের ফুল উপহার দিতে কিংবা বাজার থেকে কাঁচা ফল এবং জামাকাপড় দিতে বর্ণান্তদের বেশ বিব্রত হতে হয়। সন্তানদের ফিনোটাইপ হচ্ছে এখানে স্বাভাবিক পুরুষ এবং বাহক মহিলাদের মধ্যে ক্রস ঘটলে হচ্ছে স্বাভাবিক কন্যা একজন, বাহক কন্যা একজন, স্বাভাবিক পুত্র একজন, তারপর হচ্ছে বর্ণান্ত পুত্র একজন।
মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধ হওয়ার কারণ পরিসংখ্যান দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে 8% পুরুষ এবং 0.5% মহিলা বর্ণান্ধ। কারণ বর্ণান্ধ এক্স ক্রোমোজোমে অবস্থিত ও প্রচ্ছন্ন প্রকৃতির হওয়ায় মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থা এক্সি বর্ণান্ধতা প্রকাশ পায়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম বর্ণান্ধের জিন থাকলে এক্সি ওয়াই বর্ণান্ধতা প্রকাশ পায়। মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম একটিতে বর্ণান্ধ জিন থাকলে এক্সি এক্স স্মল সি তারপর তার বর্ণান্ধ প্রকাশ ঘটাতে পারে না। ফলে মহিলা স্বাভাবিক দৃষ্টি বর্ণান্ধ কিন্তু বর্ণান্ধ জিন বহন করে। এই কারণে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধ হয়ে থাকে। বর্ণান্ধতার কোনো চিকিৎসা নেই এবং বর্ণান্ধ রোগী কখনোই সুস্থ হয় না। চিকিৎসাবিজ্ঞানে ইশিহারা কালার টেস্ট দ্বারা লাল সবুজ বর্ণান্ধতা শনাক্ত করা যায়। হিমোফিলিয়া হচ্ছে বংশগতভাবে সঞ্চালনশীল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক ধরনের রক্ত চঞ্চল ত্রুটি বা অসুবিধা। আক্রান্ত ব্যক্তিদের রক্ততঞ্চিত হয় না এবং রক্তক্ষরণজনিত কারণে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। বর্ণান্ধতার কারণে আক্রান্ত ব্যক্তিদের জীবনহানির আশঙ্কা থাকে না, কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি মারাও যেতে পারে। এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউটেন্টের জিন প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে পরিবর্তিত কোনো জিন, এর কারণে হিমোফিলিয়া হয়ে থাকে। হিমোফিলিয়া দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। রক্ততঞ্চনের 18 নম্বর ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন না হলে এই রোগটি হয়ে থাকে। দুই হচ্ছে ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টরটি হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিক কম্পোনেন্ট বা ক্রিসমাস ফ্যাক্টররা অনুপস্থিত থাকলে এই ধরনের রোগটি হয়ে থাকে। হিমোফিলিয়া রোগে মহিলা অপেক্ষা পুরুষরা আক্রান্ত বেশি হয়ে থাকে। 10,000 জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অধিকাংশ হিমোফিলিয়া ব্যক্তি হিমোফিলিয়া এই রোগে আক্রান্ত হয়ে থাকে। সাধারণত হিমোফিলিয়া পুরুষ এবং মহিলা 16 বছর বয়সের মধ্যে রক্ততঞ্চনের মধ্যে মারা যায়। এক্স ক্রোমোজোমে অবস্থিত স্বাভাবিক হিমোফিলিয়া দুটি এক্স এবং এক্স স্মল এইচ। মহিলাদের ক্ষেত্রে 3 প্রকারের জিনোটাইপ বিশিষ্ট হতে পারে, যেমন এক্স সম্পূর্ণ স্বাভাবিক এবং এক্স স্মল এইচ স্বাভাবিক কিন্তু বাহক, তারপর এক্স স্মল এইচ হিমোফিলিক। পুরুষদের ক্ষেত্রে দুই ধরনের জিনোটাইপ হতে পারে, এটি হচ্ছে এক্স এইচ ওয়াই স্বাভাবিক এবং এক্স স্মল এইচ ওয়াই, এটা হচ্ছে হিমোফিলিক। উল্লেখ্য যে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া 4 কন্যার মধ্যে দুজন কন্যা এলিসিয়া এবং বিয়াট্রিস হিমোফিলিক ভাগবোধক ছিলেন। হিমোফিলিয়া আক্রান্ত অর্থাৎ হিমোফিলিক পুরুষদের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলে কেবল কন্যারা তা বহন করে। কন্যার মাধ্যমে পরবর্তীতে তা পুত্রাংশদের মধ্যে সঞ্চালিত হবে। একজন স্বাভাবিক কিন্তু মৃত্যু হিমোফিলিয়া বাহক মহিলাদের সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে, কিন্তু পুত্র সন্তানের মধ্যে 50% হিমোফিলিক হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচে উদাহরণ সহ দেখানো হলো। স্বাভাবিক পুরুষ এবং স্বাভাবিকা কিন্তু বাহক মহিলাদের মধ্যে ক্রস হলে স্বাভাবিক কন্যা কিন্তু বাহক একজন স্বাভাবিক পুত্র এবং হিমোফিলিক পুত্র হবে। মানুষের কয়টি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার এবং লক্ষণ হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। হিমোফিলিয়া হচ্ছে রক্তসঞ্চালন বিলম্বিত হয়ে থাকে, ফলে ক্ষতস্থান হতে অবিরাম রক্তক্ষরিত হয়ে থাকে। মাস্কুলার ডিস্ট্রফি হচ্ছে বিভিন্ন অঙ্গের পেশির সঞ্চালন এবং স্বাভাবিক কাজকর্ম সক্ষমতা হারিয়ে ফেলে। রাতকানা হচ্ছে রাতে কিছু দেখতে পান না। ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে অস্বাভাবিক মূত্রত্যাগ, শারীরিক অক্ষমতা। ফ্রাজাইল এক্সেস সিনড্রোম হচ্ছে অটিজম, মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। হাইপারট্রাইকোসিস দেহে ঘন লবণের উপস্থিতিতে টেস্টিকুলার ফেমিনাইজেশন, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। মাস্কুলার ডিস্ট্রফি মানুষে অনেক ধরনের বংশগত রোগ দেখা যায়। এইসব রোগ জেনেটিক এবং জিনঘটিত রোগ ব্যাধি নামে পরিচিত। মাস্কুলার ডিস্ট্রফি এটি জিনঘটিত রোগ, প্রধানত কলিকা এবং হৃৎপেশি এবং কিছু মস্তিষ্কে এই ধরনের রোগ দেখা যায়। একটি সেক্স লিঙ্কড জিনের বিশৃঙ্খলার কারণে প্রধানত শিশুদের প্রভাবিত হাত পা কাণ্ড হৃৎপিণ্ড আন্তরিক পেশিটার সঞ্চালন এবং স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমিয়ে দিতে যে দুর্বিষহ জীবনের সূত্রপাত করে সেগুলো হল মাস্কুলার ডিস্ট্রফি নামে এই বংশগত রোগ। অসুখটি ছেলে শিশুদের বেশি থেকে 30-এর বেশি মাস্কুলার ডিস্ট্রফি দেখা যায়। এর মধ্যে 9টি হচ্ছে এবং বাকিগুলো হচ্ছে দুর্লভ। দেহের আক্রান্ত এবং আশেপাশের অংশ পেশি দুর্বলতার কারণে এবং কোনো বয়সে হতে দেখা যায় এবং রোগের গতিধারা একরকম হয়ে থাকে। রোগের সাধারণত শারীরিক লক্ষণগুলো হচ্ছে পেশি দুর্বলতা, সমন্বয়ের অভাব, স্থূলতা দেখা দেওয়া, পেশি শক্তি হয় এবং দুর্বলতা, পেশি অকার্যকর হয় পাওয়া, অস্থিসন্ধির গুঞ্জন এবং কপালের উপর দিকে টাকা হয়ে যাওয়া, ফ্রন্টাল ব্লাইন্ডনেস, চোখে ছানি পড়া, চোখের পাতা ছুঁয়ে পড়া, মানসিক অস্বাভাবিকতা, জননাঙ্গের ক্ষয়িষ্ণুতা প্রভৃতি। মাস্কুলার ডিস্ট্রফির শিশুদের বিশেষ করে বসন্তকালীন শিশুদের ওঠানামা বিশেষ করে নামা-ওঠনীয়ভাবে লক্ষণীয়। যখন সব শিশুর জন্য কিন্তু মানসিক স্বাস্থ্যের চিকিৎসার দরকার পড়ে, নিয়মিতভাবে আচরণের বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে অভিভাবককে চিকিৎসা পরামর্শ দিতে হবে। স্কুলে আচরণগত সমস্যা এবং দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে কাজ করা যার সম্বন্ধে শিক্ষকদের রিপোর্ট, অভিভাবক বা সেবাদানকারীর ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়া, ম্যাজিস্ট্রেট পাওয়া, হাঁটতে না চাওয়া, অসুখ সম্বন্ধে হতাশা এবং আবত্তারিত হয়ে পড়া, কোনো মত মেসেজ দেখানো, ওষুধ না খাওয়া, ডাক্তারের কাছে ব্যাপার প্রতিরোধ করা এবং এড়িয়ে চলা, নিজের বয়সী শিশুদের কর্মকাণ্ডে অংশ না নেওয়া এবং জমায়েতে অংশগ্রহণ না করা।
মাস্কুলার ডিস্ট্রফি এটি দুর্লভ ডিজেনারেটিভ রোগ। আগে বলা হচ্ছে 30-এরও বেশি মাস্কুলার ডিস্ট্রফি রয়েছে। এর মধ্যে ডুশেনে মাস্কুলার ডিস্ট্রফি, সংক্ষেপে ডিএমডি হচ্ছে ভয়াবহতম ডিস্ট্রফি। 50,000 মাত্র একজনের মাধ্যমে এই রোগটি দেখা দিতে পারে। অন্য ডিস্ট্রফির আরও দুর্লভ। মাস্কুলার ডিস্ট্রফির মধ্যে বোধ শক্তিজনিত প্রতিক্রিয়ার মধ্যে সমান সম্পর্ক রয়েছে। কোনো ব্যক্তি যদি অনুগ্রহ মানসিক প্রতিবন্ধী বিশিষ্ট হয়ে থাকে এবং মাস্কুলার ডিস্ট্রফিতে ভোগে, তাহলে স্বাভাবিক ক্যাপ্রোচের মধ্যে লেখাপড়া, চাকরি করতে পারবে, এমনকি তারপর সাধারণ মানুষের মতো যানবাহনে চলাফেরাও করতে পারবে। মাঝারি মানসিক প্রতিবন্ধী হলে তারপর ওসব কাজে সহায়তার প্রয়োজন হবে, কিন্তু তীব্র মানসিক প্রতিবন্ধী বিশিষ্ট মাস্কুলার ডিস্ট্রফিতে ভোগে এমন অটিজম এর মাধ্যমে ধাবিত হতে পারে। মাস্কুলার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে জেনেটিক শৃঙ্খল বিশিষ্ট এই রোগটির কোনো চিকিৎসা নেই। গবেষকরা মাস্কুলার ডিস্ট্রফি এবং পরিবেশিত জিনের সংশোধনের জন্য জেনেটিক থেরাপি আবিষ্কারের উদ্দেশ্যে গবেষণা অব্যাহত রেখেছেন। গবেষকদের লক্ষ্য হচ্ছে অতি সন্ধির বিকৃতি রোধ করা, সঞ্চালন ক্ষমতা বাড়ানো, রোগীকে যন্ত্রণামুক্ত দীর্ঘায়ু করে তোলা। বর্তমানে বেশি দুর্বলতা, আক্ষেপ এবং কাঠিন্য প্রভৃতি উপশমে বিভিন্ন ওষুধের প্রচলন রয়েছে, যেমন ম্যাক্সিলেটিন, ব্যাকলোফেন, কার্বামাইজিন ইত্যাদি। এক্স ক্রোমোজোমে অবস্থিত কোনো জিন যদি পরিব্যক্ত হয়ে অবত বংশ সঞ্চারিত হয়ে থাকে এবং রোগের প্রকাশ ঘটে, তবে সেই ধরনের এক্স লিঙ্কড ব্যাধি নামে অভিহিত করা হয়ে থাকে। পুরুষের শুধুমাত্র একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, তাই এসব রোগ ব্যাধি কেবল পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকে। পুরুষে 8টি এক্স ক্রোমোজোমের উপর দিয়ে ওয়াই ক্রোমোজোম থাকে, তাই মাস্কুলার ডিস্ট্রফির জন্য দায়ী ডিস্ট্রফিন জিন এর আর কোনো কপি থাকে না। নারীদের 2টি ক্রোমোজোম এক্স থাকে, অতএব একটি এক্স ক্রোমোজোম জিন বিকৃত হলে অন্য এক্স ক্রোমোজোম স্বাভাবিকটি জিনটি ব্যাকআপ কপি হিসেবে কাজ করে। নারী পরিব্যক্ত এক্স লিঙ্কড জিন বহন করলেও তার দেহে এক্স লিঙ্কড লক্ষণ প্রকাশ পায় না, তবে নারী শরীরে রোগের বাহক হিসেবে কাজ করবে এবং ওই জিন পুত্র সন্তানতা সঞ্চারিত করবে। প্রত্যেক পুত্র সন্তান অস্বাভাবিক এবং এই জিন উত্তরাধিকারী সূত্রে পাওয়ার এবং রোগগ্রস্ত হওয়ার 50% ঝুঁকি বহন করে। কন্যা সন্তানদের উত্তরাধিকারী সূত্রে এবং রোগের বাহক হিসেবে ভূমিকা পালনের জন্য ঝুঁকি পাবে 50%। এক্স ক্রোমোজোমের সদস্য পরিব্যক্তি এবং মিউটেশনের ফলে পুত্র সন্তান এক্স লিঙ্কড প্রচলন রোগের সৃষ্টি করবে। মাস্কুলার ডিস্ট্রফিতে জিনের ভূমিকা। দেহে প্রায় 3000 বেশি প্রোটিন রয়েছে। দেহের প্রত্যেক প্রোটিনের একটি জিনে রক্ষিত থাকে কিছু বেশি প্রোটিন এবং পেশিতন্ত্র গাঠনিক এবং অন্যগুলোর পেশিতন্ত্র গাঠনিক এবং বিকৃত প্রভাবিত করে। একটি বেশি এবং প্রোটিনের জীবনের সাময়িক বেশি গ্রহের এবং প্রকৃতি এবং ভয়াবহতা প্রভাবিত এবং যেমন ডিস্ট্রফিন প্রোটিন উৎপন্নের ফলে দাতাপ্রাপ্ত জিনে কিছু বিকৃতি এবং পরিবর্তন ঘটার ফলে তীব্র এবং বেশি ক্ষয়িষ্ণুতা সৃষ্টি হয়। এই ধরনের অবস্থাকে ডুশেনে মাস্কুলার ডিস্ট্রফি এবং অন্য ক্ষেত্রে হয়তো রোগের অবস্থা তেমন ব্যাপক হয় না। আবার অন্যান্য ক্ষেত্রে মাস্কুলার ডিস্ট্রফিন এবং ডিস্ট্রফিন জিনে নয় এবং অন্যান্য জিনে মিউটেশন পরিবর্তন ঘটাতে দেখা যায়। এবিও ব্লাড গ্রুপ এবং আরএসি ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা। এবিও ব্লাড গ্রুপ লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে অবস্থিত ভিন্ন অ্যান্টিজেনের উপস্থিতিতে ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাসকে ব্লাড গ্রুপ বলা থেকে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী আমেরিকান জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার 1901 সালে মানুষের রক্ত শ্রেণীবিন্যাস করেন। রক্তকণিকায় কতগুলো অ্যান্টিজেন এবং উপস্থিতি এবং অনুপস্থিতির উপর নির্ভর করে বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার মানুষের রক্তে যে শ্রেণীবিন্যাস করে এবিও ব্লাড গ্রুপ এবং সংক্ষেপে ব্লাড গ্রুপ নামে পরিচিত। অনেক সময় একে ল্যান্ডস্টাইনার ব্লাড গ্রুপ বলা হয়ে থাকে। বিজ্ঞানীদের প্রচণ্ড আগ্রহ পরে 1965 সালে 13টি ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়ে থাকে। মানুষের রক্তে এবং এ ও বি দুই ধরনের অ্যান্টিজেন ভাগ থাকতে পারে। অ্যান্টিজেন এ ও বি এর সাথে রক্তের কতগুলো স্বতঃস্ফূর্ত অ্যান্টিবডি রয়েছে, এগুলোকে অ্যান্টি এ এবং বি অ্যান্টি বি। এইভাবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির কারণে সমগ্র মানবদেহের জাতির রক্তকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে: এ বি ও। এ ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন এবং বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন এবং বি ব্লাড গ্রুপে এ ও বি উভয় অ্যান্টিজেন থাকে। ও ব্লাড গ্রুপে রক্তকণিকা ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু রক্তরসে এ ও বি 2টি অ্যান্টিবডি থাকে। এ গ্রুপের অ্যান্টিবডি এবং বি গ্রুপের লোহিত রক্তকণিকা জমিতে। অনুরূপভাবে বি গ্রুপের রক্তের অ্যান্টিবডি এবং এ গ্রুপের রক্তের লোহিত কণিকা জমিতে এ বি গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ সেখানে কোনো অ্যান্টিবডি নেই। এই কারণে ও গ্রুপের রক্ত নিজের গ্রুপকে ছাড়া 3টি গ্রুপের রক্তকে জমিয়ে দেয়। অর্থাৎ কারো দেহে ও গ্রুপের রক্ত না থাকলে ও গ্রুপের রক্ত নিতে পারবেন, কিন্তু দেওয়ার সময় সব গ্রুপকে রক্ত দিতে পারবেন। অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে দশম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আরএচএ ফ্যাক্টর 1940 সালে কার্ল ল্যান্ডস্টাইনার এবং হুইনার রেসাস বার্নার্সের রক্ত খরগোশের মাধ্যমে প্রবেশ ঘটিয়ে খরগোশের রক্তরসে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হয়ে থাকে। এই ফলাফল থেকে বিজ্ঞানী দুজন ধারণা করেন যে মানুষের লোহিত রক্তকণিকা ঝিল্লিতে রেসাস বার্নারের লোহিত কণিকার ঝিল্লির মতো এক ধরনের অ্যান্টিজেন রয়েছে। রেসাস বার্নারের নাম অনুসারে এর অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে আরএচএ ফ্যাক্টর বলা হয়ে থাকে। লোহিত রক্তকণিকার আর প্লাজমা মেমব্রেন আরএচএ ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের শ্রেণীবিন্যাসকে আরএচএ ব্লাড গ্রুপ বলা থাকে। আরএচএ ফ্যাক্টর বিশেষকে আরএচএ পজিটিভ এবং আরএচএ ফ্যাক্টর বিহীন রক্তকে আরএচএ নেগেটিভ রক্ত বলা থাকে। বিজ্ঞানী ফিশারের মতে আরএচএ ফ্যাক্টর এবং 6টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি হয়ে থাকে। এদের 3 জোড়া ভাগ করা থাকে: সিসি, ক্যাপিটাল সিডিই এবং স্মল সিডিই। এর মধ্যে ক্যাপিটাল সিডিই হচ্ছে মেন্ডেলিয়ার প্রকার এবং স্মল সিডিই হচ্ছে মেন্ডেলিয়ার প্রচ্ছন্ন। মানুষের লোহিত কণিকায় একসঙ্গে 3টি অ্যান্টিজেন থাকে, কিন্তু
প্রতি জোড়ায় দুটি উপাদান কখনো একসাথে থাকে না, যেমন সিডিই, সিডি স্মল ই, সিডি ইত্যাদি সন্নিবেশ সম্ভব, কিন্তু সিডি স্মল ডি অসম্ভব। মেন্ডেলিয়া প্রকট অ্যান্টিজেন সিডিই যে রক্তে থাকে RH পজিটিভ রক্ত বলা থাকে। যে রক্তে মেন্ডেলিয়া প্রচ্ছন্ন অ্যান্টিজেন এবং সিডিই থাকে তাদেরকে RH নেগেটিভ রক্ত বলা হয়ে থাকে। বিভিন্ন ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য। ব্লাড গ্রুপের নাম: A পজিটিভ যাদেরকে রক্ত দান করতে পারে, A পজিটিভ, এবং AB পজিটিভ যাদের থেকে রক্ত গ্রহণ করতে পারে, A পজিটিভ, A নেগেটিভ, O পজিটিভ, ও নেগেটিভ। তারপর হচ্ছে যাদেরকে ও পজিটিভ যাদেরকে রক্ত দান করতে পারে, ও পজিটিভ, A পজিটিভ, বি পজিটিভ, AB পজিটিভ। তারপর হচ্ছে যাদের হতে রক্ত গ্রহণ করতে পারে তারা হচ্ছে ও পজিটিভ, ও নেগেটিভ। তারপর হচ্ছে যাদেরকে রক্ত দান করতে পারে, বি পজিটিভ, AB পজিটিভ, তারপর হচ্ছে বি পজিটিভ, বি নেগেটিভ, এবং ও পজিটিভ, ও নেগেটিভ হতে রক্ত গ্রহণ করতে পারে। এবি পজিটিভের ক্ষেত্রে যাদের থেকে রক্ত দান করতে পারে সেটা হচ্ছে এবি পজিটিভ, এবং হচ্ছে যাদেরকে হতে রক্ত গ্রহণ করতে হচ্ছে সব গ্রুপের থেকেই রক্ত গ্রহণ করতে পারে। এ নেগেটিভের ক্ষেত্রে যাদেরকে রক্ত দান করতে পারে তাদের হচ্ছে এ পজিটিভ, এ নেগেটিভ, তার হচ্ছে এবি পজিটিভ, এ বি নেগেটিভ। অপরদিকে যাদের ক্ষেত্রে রক্ত গ্রহণ করতে পারে সেটা হচ্ছে এ নেগেটিভ এবং ও নেগেটিভ। তারপর হচ্ছে যাদেরকে রক্ত দান করতে পারে, ও নেগেটিভ সব গ্রুপকে রক্ত দান করতে পারে। অপরদিকে যাদের হতে রক্ত গ্রহণ করতে পারে সেটা হচ্ছে ও নেগেটিভ। অপরদিকে বি পজিটিভের ক্ষেত্রে যাদের হতে রক্ত দান করতে পারে সেটা হচ্ছে বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। অপরদিকে যাদের ক্ষেত্রে রক্ত গ্রহণ করতে পারে সেটা হচ্ছে বি নেগেটিভ, ও নেগেটিভ। অপরদিকে যাদেরকে রক্ত দান করতে পারে এবি পজিটিভের ক্ষেত্রে এ বি পজিটিভ এবং এ বি নেগেটিভের ক্ষেত্রে। অপরদিকে যাদেরকে রক্ত গ্রহণ করতে পারে সেটা হচ্ছে এ বি নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ। RH ফ্যাক্টরের কারণে সৃষ্টি সমস্যা: রক্ত সঞ্চালনের জটিলতা। RH নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তিদের RH পজিটিভ রক্ত দিলে প্রথমবার গ্রহীতের দেহে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু গ্রহীতের রক্ত এসে ক্রমশ RH পজিটিভ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হবে। এই অ্যান্টিবডিকে RH ফ্যাক্টর বলা হয়। গ্রহীতা তখন যদি দ্বিতীয়বার RH পজিটিভ রক্ত গ্রহণ করে, গ্রহীতার রক্তরসের RH ফ্যাক্টরের প্রভাবে তাদের লোহিত রক্ত কণিকা চর্মপৃথে ভিন্ন পরিণত হবে। তবে একবার সঞ্চালনের পর গ্রহীতা আবার যদি রক্ত গ্রহণ না করে তাহলে ধীরে ধীরে ওই সমস্ত অ্যান্টিবডি RH ফ্যাক্টর নষ্ট হয়ে যায় এবং গ্রহীতা স্বাভাবিক রক্ত ফিরে পায়। গর্ভধারণজনিত জটিলতা: কমপ্লেক্সিটি ইন প্রেগন্যান্সি। সন্তান সম্ভাবনা মহিলাদের ক্ষেত্রে RH ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একজন RH নেগেটিভ মহিলার সাথে RH পজিটিভ পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান হবে RH পজিটিভ। কারণ হচ্ছে RH পজিটিভ এটি প্রকট বৈশিষ্ট্য। ভ্রূণ অবস্থায় সন্তানের RH পজিটিভ ফ্যাক্টরযুক্ত লোহিত কণিকার অম্লের সাথে মায়ের রক্তে এসে পৌঁছাবে এবং RH নেগেটিভ হওয়ায় রক্তরসে RH ফ্যাক্টর অ্যান্টিবডি উৎপন্ন হবে। RH ফ্যাক্টর মাহিরের রক্ত থেকে অম্লার মাঝামাঝি ভ্রূণের দেহে প্রবেশ করলে ভ্রূণের লোহিত রক্ত ধ্বংস করে ভ্রূণ বিনষ্ট হওয়া থেকে গর্ভপাত ঘটে। এ ধরনের শিশু জীবিত থাকলেও প্রচণ্ড রক্তস্বল্পতা এবং জন্মের পর জন্ডিস দেখা যায়। এই ধরনের এরিথ্রোপ্লাস্টিক ফিটালিস বলে। যেহেতু RH বিরোধী অ্যান্টিবডি মাতৃ থেকে খুব ধীরে ধীরে উৎপন্ন হয়ে থাকে, তাই প্রথম সন্তানের ক্ষেত্রে ক্ষতি হয় না এবং সুস্থ হয়ে জন্মায়, কিন্তু পরবর্তীতে গর্ভধারণ থেকে বিপত্তি শুরু হয় এবং ভ্রূণ থেকে রোগে ভুগে মারা যায়। তাই বিবাহ দেওয়ার আগে বর্ণ পরীক্ষা করে নেওয়া উচিত এবং RH ফ্যাক্টর যুক্ত RH পজিটিভ নয়তো RH নেগেটিভ দম্পতি হওয়া উচিত। তবে সুখের কথা হলে পৃথিবীর বেশিরভাগই হচ্ছে RH নেগেটিভ বৈশিষ্ট্য দুর্লভ। বিবর্তন অভিব্যক্তি ইভোলিউশন। বিবর্তনের ধারণা: দ্য কনসেপ্ট অফ ইভোলিউশন তার কোনো জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকার বৈশিষ্ট্য, জিনগত বৈশিষ্ট্য এবং বংশ পরিবর্তন এবং সঞ্চালনের জন্য প্রক্রিয়াকে বিবর্তন বলে। বিবর্তনের ইংরেজি ইভোলিউশন শব্দটি প্রকৃতপক্ষে ল্যাটিন শব্দ ইভোলভের অর্থ বিকশিত হওয়া এবং ধীরে ধীরে উন্মুক্ত হওয়া শব্দ থেকে উৎপত্তি হচ্ছে। জীবজগতের জীব বিবর্তন ঘটেছে যে প্রত্যয় বিজ্ঞানীদের মধ্যে জন্মেছে বহু আগে, কিন্তু ঠিক কীভাবে বিবর্তন হচ্ছে এই ব্যাপারে কেউ মতে বোঝা নিতে পারেনি। এ ধরনের মতায়নিকের মূল কারণ হচ্ছে বিবর্তন অত্যন্ত ধীর প্রক্রিয়া যা সহজে অনুধাবন এবং লক্ষ্য করা যায় না। পরীক্ষা-নিরীক্ষার মাঝে প্রমাণ করা সম্ভব নয়। কয়েকজন প্রাচীন গ্রিক দার্শনিক এবং লেখায় তারা হচ্ছে সম্বন্ধে কিছু কাল্পনিক ধারণা লিখে গেছেন। আধুনিক বিজ্ঞানীরা শাখা প্রমাণের জন্য তারা হচ্ছে প্রমাণ চেষ্টা করেছেন। তারপর বিবর্তনের মাধ্যমে যে বেটা তারপর নতুন বিশিষ্ট হয়ে থাকে বিবর্তনের মাধ্যমে আধুনিক কালে হলেও তারপর দেখা যায় যে প্রাচীন গ্রিক বিজ্ঞানী বিবর্তন সম্বন্ধে অনেক আগেই চিন্তা ভাবনা করেছেন। এম্পেডোক্লিস 495 থেকে 435 বিফোর দ্য ক্রাইস্টকে বিবর্তনের জনক বলে অভিহিত করা হয়। এম্পোডোক্লিস যোগতম আবশ্যমিক সৃষ্টি এবং অযোগের বিলুপ্তি সম্বন্ধে তিনি জোরালো ব্যাখ্যা পোষণ করতেন। ডেমোক্রিটাস 460 থেকে 357 বিফোর দ্য ক্রাইস্ট যে ধারণা প্রদর্শন করেছে যে শরীরের যে কোনো অঙ্গ তার হচ্ছে পরিবেশের মাধ্যমে অভিযোজিত হয়। বিজ্ঞান দার্শনিক অ্যারিস্টটল 384 থেকে 322 বিফোর দ্য ক্রাইস্টের মনে ধারণা হচ্ছে যে নিম্ন স্তরের জীবের তার কতগুলো ধারাবাহিক নিয়মের মধ্যে দিয়ে উন্নতির পথে অগ্রসর হয়েছে। অ্যারিস্টটলের পরে ফরাসি বিজ্ঞানী বুফন 1707 থেকে 1778 সালে মত প্রকাশ করেছেন পরিবর্তনশীল পৃথিবীতে বসবাসকারী জীবনেরও পরিবর্তন হচ্ছে। পরিবেশের প্রভাবে প্রথমে জীবদেহে সামান্য আঙ্গিকা পরিবর্তন করতে পারে এবং পরে পরিবর্তন বহুকাল ধরে তার হচ্ছে বংশানুক্রমে পুনর্জীবিত হয়ে ক্রমে বড় রকমের প্রভাবের সৃষ্টি করে।
পরবর্তীকালে কয়েকজন বিজ্ঞানী এবং উপস্থিত তথ্য প্রমাণ সহ পরিবর্তন কলাকৌশল সম্বন্ধে মতবাদ প্রচার করেন এবং এগুলোকে ফরাসি প্রকৃতিবিদ এবং যে ব্যাপটিস্ট ল্যামার্ক এবং ইংরেজি প্রকৃতিবিদ চার্লস ডারউইন, ডাচ বিজ্ঞানী ডেভিস এবং জার্মান বিজ্ঞানী অগাস্ট ভাইজম্যানের মতবাদের সংশ্লেষ মতবাদই যথেষ্ট মতবাদই প্রধান। বিবর্তনের মতবাদসমূহ থিওরিস অফ এভলিউশন। বিবর্তনের বাস্তবতা প্রমাণিত হওয়ার পর তারপর দ্বিতীয় যে প্রাসঙ্গিক বিষয় এসে পড়ে তা হচ্ছে বিবর্তনের পদ্ধতি এবং কীভাবে বিবর্তন ঘটে। এই পদ্ধতি ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানের অগ্রগতির উপর নির্ভর করে বিভিন্ন সময় একাধিক মতবাদ প্রচলিত হয়েছে। নিচে জৈব বিবর্তন প্রধান দুটি মতবাদ ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ এবং নব-ডারউইনিজম সম্বন্ধে আলোচনা করা হলো। ল্যামার্কের জন্য ল্যামার্কবাদ হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ল্যামার্ক একজন ফরাসি দার্শনিক এবং প্রকৃতিবিজ্ঞানী ছিলেন। ১৭৪৪ সালে খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার প্রকৃতিনাম হচ্ছে জাবেপ্টিস্ট পিয়ের অ্যান্টোইনে দ্য মনেট শেভালিয়ে দ্য ল্যামার্ক। প্রথমে তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগ করেন এবং উদ্ভিদবিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন, কিন্তু পরবর্তী জীবনে প্রাণীর উপর গবেষণা করে তার বেশি সময় ব্যয় হয়েছে। তিনি বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণীজগৎ এবং মেরুদণ্ড অমেরুদণ্ড দুই ভাগে ভাগ করেছেন। একটি সুসংগঠিত জৈব বিবর্তনের মাধ্যমে প্রথম প্রবক্তা ছিলেন ল্যামার্কের সুপরিচিত। তার মতবাদটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার নামে অভিহিত। ল্যামার্কের সূত্রসমূহ। ডটসন ১৯৬০ সালে বিবর্তন এবং ল্যামার্কের বিস্তৃত ৪টি সূত্রের অধীন করে ব্যাখ্যার সুবিধা বলা হয়ে থাকে। নিচে সূত্রের মাধ্যমে উল্লেখ করা হলো। প্রথম সূত্র হচ্ছে বৃদ্ধি। প্রত্যেক জীব তার জীবনকালে তার অন্তর্জীবনের সুদীর প্রভাবে দেহের বিশেষ আকার ও অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাচ্ছে। দ্বিতীয় সূত্র হচ্ছে পরিবেশের প্রভাবে এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং পরিবর্তন সদা পরিবর্তনশীল পরিবেশে অবচেতন জন্য সৃষ্ট অব্যাহত উদ্দীপনা এবং নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। হচ্ছে তৃতীয় সূত্র হচ্ছে ব্যবহার ও অপব্যবহার। তার হচ্ছে অক্রমাগত ব্যবহারের ফলে দেহের একটি বিশেষ অংশ গঠিত কার্যক্রম বড় হতে পারে, আবার অপব্যবহারের ফলে অঙ্গটি ক্রমশ ক্ষুদ্র হয়ে বিলুপ্ত হয়ে যায়। হচ্ছে চতুর্থ সূত্র হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য বলে উত্তরাধিকার। প্রতিটি জীবধারা জীবদ্দশায় অর্জিত সকল বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ বংশধরে সঞ্চারিত হয়। ল্যামার্কের সূত্রগুলির ব্যাখ্যা। বৃদ্ধি জীবের জীবদ্দশা এবং অন্তর্জীবনে শক্তির প্রভাবে একটি নির্দিষ্ট সীমা পরিবর্তন দেহের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গ উপরই বৃদ্ধির প্রবণতা রয়েছে। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের লক্ষ্য পরিচিত হয়েছে যে নিডারিয়া থেকে করডাটা পর্যন্ত প্রাণীগোষ্ঠীর প্রত্যেক ধাপে এই দেখা যায় যে দেহকৃতি তার বৃদ্ধির একটি সাধারণ প্রবণতা। পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। পরিবেশ সদা পরিবর্তনশীল। এই পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য যে অববোধের সৃষ্টি হয় তা পূরণের জন্য ইচ্ছা প্রকাশ করা হয় এবং নিরন্তর প্রচেষ্টার ফলে জীবন দেহের নতুন অঙ্গের সৃষ্টি হয় এবং অঙ্গের পরিবর্তন করে। ল্যামার্ক মনে করতেন পরিবেশ উদ্ভিদকে সরাসরি প্রভাবিত করতে এবং নতুন পরিবেশে এবং উদ্ভিদের নতুন অঙ্গ। প্রাণীর বেলায় পরিবেশের প্রাণীদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে পরিচালিত করে এবং তখন প্রাণী যা পায় তাই পায়। জিরাফের স্নায়ুতন্ত্র তাকে বাধ্য করেছে খাড় উঁচু করে গাছের পাতা খাওয়ার জন্য ব্যবহার এবং অপব্যবহার। পরিবর্তনশীল পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য নতুন সৃষ্টি এবং পরিবর্তিত অঙ্গটি যদি জীবনদশার মাধ্যমে পরবর্তী সময় ক্রমাগত ব্যবহৃত হয় তাহলে সুগঠিত এবং কার্যক্ষম এবং বড় হবে। অন্যদিকে জীবদশার পরবর্তী সময় অঙ্গ অপব্যবহারে ক্রমশ কার্যক্ষমতা হারিয়ে ছোট হতে থাকে এবং বিলুপ্ত হয়ে যায়। নিজে ব্যবহার এবং অপব্যবহারের উদাহরণ দেওয়া হলো। ব্যবহার হচ্ছে জিরাফের আদিপুরুষের গলা ও সামনের পা দুটি এখনকার মতো ঘোড়ার মতো খাটো ছিল এবং এরা ঘাস বা ছোট গাছ আহার করত। বিভিন্ন প্রাকৃতিক কারণে চারণভূমির অভাব ঘটলে এরা উঁচু শাখা প্রশাখার পাতা খেতে শুরু করে। উঁচু ডালপালা থেকে পাতা খাওয়ার সৃষ্টি হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী গলার দৈর্ঘ্য এই পরম্পরায় একটু করে বাড়তে থাকে। এভাবে খাটো গ্রীবধারী তার পূর্বপুরুষ বর্তমানে যুগের লম্বা গ্রীবধারী জিরাফের উদ্ভব ঘটেছে। হাঁস, পেলিকান এবং হাড়গিলা প্রভৃতি আদিকালে স্থলচর ছিল। খাদ্য সংগ্রহের জন্য পানিতে সাঁতারের প্রয়োজন নেই। অধিকে ব্যবহার হলে পায়ের আঙ্গুলিতে গোড়াদের থেকে চামড়া বৃদ্ধি পেয়ে লিপ্তপথ ওয়েবড ফিট বিশিষ্ট পাখির উদ্ভব ঘটে। অপব্যবহার। উট পাখির পূর্বপুরুষেরা আগে উঠতে পারত, কিন্তু এদের ডানা দুটি ক্রমাগত অপব্যবহারের ফলে ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। মানুষের পূর্বপুরুষের লেজা ক্রমাগত অপব্যবহারের ফলে কক্সিক্সে পরিণত হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। প্রত্যেকটি জীবদেশে অর্জিত সকল বৈশিষ্ট্য ভবিষ্যতে সঞ্চারিত হয়ে থাকে। এইভাবে বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য সঞ্চারিত হয়ে থাকে। নতুন নতুন পরিবর্তিত বৈশিষ্ট্য অর্জিত হতে থাকে। ফলে দীর্ঘ সময়ের ব্যবধানে একটি প্রজাতির সদস্যের মধ্যে পূর্বপুরুষের তেমন কোনো মিল থাকে না। ল্যামার্কিজমের সমালোচনা। ল্যামার্কিজের সমকালীন সাময়িক স্বীকৃতি দিলেও এই মতবাদ বিজ্ঞানী মহলে অনেক কারণে সমর্থনযোগ্য হয়নি। যেমন হচ্ছে ল্যামার্কের ব্যবহার অপব্যবহার ততটি সত্য নয়, কারণ শিরাধমনী ক্রমাগত ব্যবহৃত হলে এদের আকার ও আয়তন কখনই বৃদ্ধি পায় না। বারংবার ব্যবহারটির ফলে কোনো অঙ্গের বৃদ্ধি হয়তো হতে পারে, কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে অঙ্গের নিষ্ক্রিয়তা এবং অবলুপ্তির ঘটনাও বিলুপ্তি নয়। অর্জিত গুণের বংশানুক্রম সমর্থনযোগ্য নয়। লেজ কাটা কুকুরের বাচ্চা জন্মসূত্রে কখনোই লেজবিহীন হওয়া না। অববোধ বা প্রয়োজনের তাগিদে অঙ্গ সৃষ্টিটির ধারণা সমর্থনযোগ্য নয়। আকাশে উড়বার আকাঙ্ক্ষায় কেন কোনো মানুষ মনে পাখির মতো ডানার অভাব বোধ মানুষের কখনো ডানা গজাবে না। ইন্দ্রিয় সৃষ্টির পূর্বে কোনো ইন্দ্রিয়র জন্য অভাব অনুভূত হওয়ার কথা কল্পনা করা যায় না। ল্যামার্ক ধারণা করতেন ক্রিয়ার ফলেই কোনো অঙ্গের সৃষ্টি হয়, কিন্তু অঙ্গ না থাকলে ক্রিয়ার প্রশ্ন অবান্তর।
ডারউইনিজম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ডারউইনিজম অর থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। রবার্ট চার্লস ডারউইন 1809 থেকে 1882 সালে একজন প্রকৃতি বিজ্ঞানী। ন্যাচারালিস্ট ছিলেন। 1859 সালে প্রকাশিত অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তিনি অভিব্যক্তি সম্পর্কে তার সুচিন্তিত ও জোরালো মতবাদ প্রকাশ করেন। এই মতবাদ প্রাকৃতিক নির্বাচনের মতবাদ এবং ডারউইনিজম নামে পরিচিত। এই মতবাদের মাধ্যমে তিনি অভিব্যক্তির কলাকৌশল এবং প্রভাব সম্পর্কে বাস্তব তথ্যাবলী প্রকাশ করেন। এছাড়া তিনি উদ্ভিদ এবং প্রবাল মানুষের উদ্ভব এবং মহানগরীর ভূতাত্ত্বিক পর্যবেক্ষণগুলো গ্রন্থেও প্রণয়ন করেন। আধুনিক চিন্তার জগতের অন্যতম মহান স্থপতি ছিলেন রবার্ট ডারউইন। তিনি সর্বপ্রথম মানুষের অভিজ্ঞতা লব্ধ এবং মানুষের ভিত্তিতে গভীর নিষ্ঠা এবং মনোযোগের সাথে বিবর্তন ঘটার মূলে যুক্তিনিষ্ঠ এবং সার্বজনীন গড়ে তোলেন। 1831 সালে 27শে ডিসেম্বর তার জেমস বিগল তার একজন অবৈজ্ঞানিক প্রকৃতিবিদ হিসেবে দক্ষিণ আটলান্টিক এবং প্রশান্ত এবং জড়িত দলে ইংল্যান্ডের ডেভনপোর্টের থেকে যাত্রা শুরু করেন। প্যাটাগোনিয়া, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, প্যালাপোগাস দ্বীপপুঞ্জ, সেন্ট জাগে দ্বীপ, তারপর ব্রাজিল, তাহিতি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হতে ভারত মহাসাগর উত্তর মহাসাগর অন্তরীপ দিকে সুদীর্ঘ 5 বছর 1831 থেকে 1836 পর বিগল তারপর ইংল্যান্ডে ফিরে আসে। এই সমুদ্র ভ্রমণে ডারউইন অসংখ্য জীবাশ্ম, খনিজ পদার্থ এবং পাতা সংগ্রহ করেন। সংগৃহীত তত্ত্বের ভিত্তিতে তিনি কয়েক খণ্ড বই রচনা করেন। পরবর্তী 20 বছর ধরে তিনি প্রজাতি উৎপত্তির সমস্যাগুলিতে এবং হাজারো প্রমাণ সংগ্রহ করে প্রজাতি উদ্ভিদের খসড়া রচনা করেন। পরবর্তী সময়ে প্রাকৃতিক নির্বাচনের যুক্তিযুক্ত বিশ্লেষণ এবং প্রমাণাদি সহ 1859 সালে 24 নভেম্বর অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন শিরোনামে ডারউইনের বিশ্বকাপানে যুগান্ত সৃষ্টিকারী তার রূপান্তরটি প্রকাশিত হয়। 1882 সালে 19 এপ্রিল 73 বছর বয়সে ডারউইন মারা যান। ওয়েস্টমিনস্টার এবিতে বিজ্ঞানী আইজাক নিউটনের কবরের পাশাপাশি তাকে সমাহিত করা হয় থাকে। ডারউইনিজম বা ডারউইনবাদ বা ডারউইনিজম 1858 সালে খ্রিস্টাব্দে ডারউইন ওয়ালেস জৈব বিবর্তন এবং যে বক্তব্য রেখেছিলেন তাই পরবর্তীতে ডারউইনবাদ নামে পরিচিত হয়েছিলেন। তারপর এই মতবাদের ভিত্তি দুটি হচ্ছে জীবজগতের কতগুলো বাস্তব পর্যবেক্ষণ এবং এই বাস্তব তার ফলাফল ঘটে। ভিত্তিমূল দুটি প্রতিষ্ঠা ডারউইন বিবর্তন পদ্ধতি 6টি ধাপে ভাগ করেছেন। যে প্রত্যেকে জীব এবং ধাপগুলো অতিক্রম করে তার একটি প্রজাতিতে পরিণত হয়ে থাকে। সর্বশেষ ধাপটি অনুযায়ী ডারউইনবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ এবং কারণ প্রজাতি উদ্ভবের ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে এবং প্রাকৃতিক নির্বাচন করে থাকে তার কারা ঠিকতে সমর্থ বা অসমর্থ। নতুন প্রযুক্তি সৃষ্টি এবং প্রয়োগযোগ্য ডারউইনের নির্বাচন মতবাদ এবং কয়েকটি পৃথক এবং বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ এবং পরীক্ষালব্ধ ফলাফলের পারস্পরিক সম্পর্কের সার্থক সমন্বয়ে গড়ে উঠেছে। নিচের ছকে মৌলিক সিদ্ধান্তগুলো তুলে ধরা হলো। ঘটনা প্রবাহ সিদ্ধান্ত: বংশবৃদ্ধির উচ্চ হার, খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা হচ্ছে জীবন সংগ্রাম। অপরদিকে 3-4 হচ্ছে জীবন সংগ্রাম এবং পরিবৃত্তির অসীম ক্ষমতা হচ্ছে যোগ্যতম জয়, যোগ্যতম উদ্ধারণ এবং প্রাকৃতিক নির্বাচন হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। নিচে সংক্ষেপে ডারউইনের মতবাদের ব্যাখ্যা দেওয়া হলো। বংশবৃদ্ধির উচ্চ হার: প্রাণী উদ্ভিদের নির্বিশেষে জ্যামিতিক হারে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন বংশবৃদ্ধির প্রবণতা দেখা যায়। ফলে বাচ্চা সম্ভাবনা জীবের সংখ্যার চেয়ে জন্ম নেওয়ার দ্বারাই বহুগুণ বেশি। উদাহরণস্বরূপ একটি স্যামন মাছ হেরোদিতে 2 করে 80 লক্ষ ডিম পারে। সমস্ত ডিম তার যদি পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় এবং অনুরূপভাবে ডিম পারে তার পৃথিবীর জলভাগা কয়েক বছরের মধ্যে কেবল এক প্রজাতির মধ্যে দিয়েই পূর্ণ হয়ে যাবে। 2 হচ্ছে খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ ফুড অ্যান্ড স্পেস। প্রাকৃতিক খাদ্যের উৎপাদন হার এবং ভূপৃষ্ঠ আয়তন সীমিত এই সময় জীবের জ্যামিতিক হারে বংশবৃদ্ধির ফলে এসবের জীবন এবং হারযোগ্য বাসস্থান ফলে প্রতিযোগিতা শুরু হবে এবং প্রাকৃতিক বাধার সম্মুখীন হবে। 3 হচ্ছে জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। ডারউইনের মতে প্রাকৃতিক বাধা কার্যকর হয় জীবন সংগ্রামের মাধ্যমে। একদিকে ক্রমাগত বংশবৃদ্ধির অন্যদিকে পরিমিত খাদ্য এবং বাসস্থানের যোগান প্রবল প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেয়। এসব বেঁচে থাকার উপযুক্ত জীব বাছাই করা যায়। এটি হচ্ছে জীবন সংগ্রাম এবং অস্তিত্বের জন্য সংগ্রাম। জীবন সংগ্রাম প্রধানত নিচে বর্ণিত 3ভাবে সংগঠিত হয়ে থাকে: আন্তঃপ্রজাতিক সংগ্রাম, ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল, একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে খাদ্য বাসস্থান একই প্রজাতি হয়ে থাকে। এদের মাধ্যমে সদস্য সংখ্যা বেড়ে গেলে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে থাকে। একই অন্তঃপ্রজাতি সব প্রজাতির মধ্যে সংগ্রাম বলা থাকে। যেমন বটগাছের নিচে লক্ষ লক্ষ বীজ পতিত হলেও এই গাছের নিচে বটগাছের চারা দেখতে পাওয়া যায় না, কেননা এত বিপুল সংখ্যক বীজের অঙ্কুরোদ্গমন ফলে পর্যাপ্ত উপাদান গাছের তলা অল্প জায়গায় থাকে না, বরং কিছু সংখ্যক বীজ পাখি অন্যান্য মাধ্যমে বাহিত হয়ে কোনো ফাঁকা জায়গায় গিয়ে পতিত হলে সেখানে চারা গাছে পরিণতি লাভ করে। আর এটি উদাহরণ হিসেবে বলা যায় যে একটি দ্বীপে নির্দিষ্ট প্রজাতির তৃণভোজী এবং প্রাণীটির সংখ্যাধিক হারে বেড়ে গেলে সে খাদ্য ও বাসস্থান সীমিত হয়। এদের মধ্যে সংগ্রাম আবর্তিত হয়ে থাকে। সবল প্রাণীগুলো দুর্বল প্রাণীদের প্রতিহত করে, ফলে দুর্বল প্রাণীগুলো কিছুদিনের মধ্যেই অনাহারে মারা যায়।
আন্তঃপ্রজাতিক সংগ্রাম, ইনার স্পেসিফিক স্ট্রাগল। যে কোনো দুটি ততোধিক প্রজাতির মধ্যে বাঁচার জন্য তারপর যে প্রতিযোগিতা ঘটে তাদের আন্তঃপ্রজাতিক বা বিষম প্রজাতিক সঙ্গে সংগ্রাম বলা থাকে। যেমন হচ্ছে ব্যাঙ একদিকে কীটপতঙ্গ ভক্ষণ করে, অন্যদিকে ব্যাঙ সাপ প্রতি উপকৃত হয়ে থাকে। আবার মহিষদ্রী ব্যাঙ ও সাপ উভয় উপকৃত হয়ে থাকে। এইভাবে নিতান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য সংকুচিত এবং নিখুঁত বাস্তব সংগ্রাম গড়ে ওঠে। পরিবেশের সাথে সংগ্রাম, এনভায়রনমেন্টাল স্ট্রাগল, জীব যে পরিবেশে বাস করে এবং সেখান থেকে যে প্রতিকূল সম্মুখীন হয়ে থাকে তা থেকে রক্ষার জন্য যে সংগ্রাম করতে হয় তাদের পরিবেশের সংগ্রাম বলা থাকে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, সাইক্লোন, জলোচ্ছ্বাস, অধিকার শৈত এবং মহাপ্লাবন এবং প্রাকৃতিক বিপর্যয় জীবকুলের ব্যাপক ক্ষতি করে। বরফ যুগের কবলে পড়ে ম্যামথ সহ সকল প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। প্রকৃতি তার ভারসাম্য বজায় জন্য এই ব্যবস্থা নিয়ে থাকে। সাবধানী নেন প্রকৃতি এবং প্রকরণের উপস্থিতি, ইউনিভার্সাল অকারেন্স অফ ভাইব্রেশনস। বৈচিত্র্যময় পৃথিবীতে হুবহু একরকম নয়, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকেই, আর এই পার্থক্যগুলো পরিবৃত্তি প্রকরণ নামে পরিচিত। ডারউইন মনে করতেন যে তারপর জীবন সংক্রমণের ফলে জীবদেহে যে পরিবৃত্তি তা বংশবৃদ্ধির মাধ্যমে স্থানান্তরিত হয়। পরিবৃত্তি দুই ধরনের হয়ে থাকে, ধারাবাহিক পরিবৃত্তি এবং অধারাবাহিক পরিবৃত্তি। ধারাবাহিক পরিবৃত্তির জীবের একাধিক বৈশিষ্ট্য পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন পারিপার্শ্বিকতার ফলে অর্জিত হয়ে ক্রমশ পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকে এবং নতুন প্রজাতি সৃষ্টির মাধ্যমে লক্ষ্যে এগিয়ে যায়। ডারউইন তাই প্রবৃত্তিকে বিবর্তনের মাধ্যমে প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে বিবেচনা করেন। অধারাবাহিক পরিবৃত্তি আকস্মিক, অনিয়মিত এবং অধিকাংশ ক্ষেত্রে অধিকার কাজে প্রজাতি সৃষ্টির ব্যাপারে পরিবৃত্তিতে তেমন উল্লেখযোগ্য ভূমিকা নেই। যুগতমার উদ্বোধন, সার্ভিল অফ দ্য ফিটেস্ট। জীবন সংগ্রামে যে জীবে তার যোগ্য অনুকূল প্রকরণ গ্রহণ করতে সমর্থ হবে সেই প্রতিদ্বন্দ্বী জীবী তার জীবন সংগ্রামে টিকে থাকবে। পক্ষান্তরে জীবন সংগ্রামে যে অযোগ্য এবং নিশ্চিত হয়ে যাবে, তাই দেখা যায় যে তার অনুকূল প্রকরণের ফলে জীব প্রতিকূলের ফলের বিরুদ্ধে সংগ্রামে বিজয় হয়ে যোগ্যতম হবে বলে বিবেচিত হয়। প্রকরণ সৃষ্টিকারী তার বৈশিষ্ট্যগুলো সন্দেহ প্রচারিত হলে তার জীবন সংগ্রামে টিকে যায়। যেসব জীবে তার সুবিধার জন্য অনুকূল প্রকরণ ঘটে না সেগুলোকে ক্রমশ বিলুপ্তি ঘটে। তার এই ধরনের ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন, যেসব জীবের মধ্যে জনগুলো পরিবৃত্তি হচ্ছে, প্রকৃতি তাদের নির্বাচন অবলম্বন করে সুবিধাজনক পরিবৃত্তি ধারী তার জীব পরিবেশের জন্য নিয়োজিত মানিয়ে নিতে এবং সহযোগিতার তুলনায় বেশি হারে বংশ বিস্তার করতে পারে। এদের বংশধরে তার পরিবৃত্তিগুলো তার সূত্রে পরিবাহিত করা হয়ে থাকে, যাদের সুবিধাজনক পরিবৃত্তি এবং প্রকৃতি তার পুনরায় তাদের নির্বাচন করে। এভাবে যুগ ধরে তার প্রাকৃতিক মাধ্যমে নির্বাচিত হয়ে তার প্রাণী উদ্ভিদের নতুন নতুন তার প্রজাতির সৃষ্টি হয়। ডারউইন বা সমালোচনা, ক্রিটিসিজম অফ ডারউইনিজম। বিবর্তনের ক্ষেত্রে ডারউইনিজের মতবাদ নিঃসন্দেহে তার সেটি যুগান্তকারী জাগানো অবদান। বিশ্বব্যাপী সমাধান জড়িত মতবাদই সর্বজন্য স্বীকৃত হয়ে থাকে, কারণ এই মতবাদে যেমন আছে কতগুলো যৌক্তিক এবং প্রশংসনীয় দিক আছে, তেমনি আছে কতগুলো অযৌক্তিক এবং দিকও রয়েছে। নিচে যৌক্তিক এবং অযৌক্তিক দিকগুলো আলোচনা করা হয়। যৌক্তিক দিকে বা সফলতা, ডারউইনিজের মূল বক্তব্য হচ্ছে বংশবৃদ্ধি, উচ্চ হারে জীবন সংগ্রাম, অনেকাংশে বাস্তববাদী হচ্ছে। বিবর্তনের ব্যাখ্যা প্রসঙ্গে আজ পর্যন্ত যেসব প্রমাণ পাওয়া গেছে ডারউইনবাদের সমর্থক। অতীতের অনেক বিশালদেহী জীবন সংগ্রাম ব্যর্থ হয়ে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়েছে। যার অভিযোজনে ব্যর্থ বহু প্রাণী এবং উদ্ভিদের বিলুপ্তি ডারউইনবাদকে সমর্থন যোগায়। বাচ্চা পরিস্থিতিতে তারপর একই যে প্রজাতি দুটি জীব হুবহু একই রূপ নয়, এটি প্রকৃতিতে প্রকরণের উপস্থিতি প্রমাণ করে যে অযৌক্তিক বা দুর্বলতা। এক, জীবন সংগ্রাম ও যুগতম উদ্বোধনের কথা বলা হয়, কীভাবে উপযুক্ত প্রকরণের উদ্ভব হয় তা বলা হয়নি। জীবজগতের সব নির্বাচন প্রাকৃতিক নির্বাচন নয়। 3, প্রাকৃতিক নির্বাচন কোনো জীবদের নিঃস্ব অঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করতে অক্ষম। 4, ডারউইন যে কোনো ধরনের তার প্রকরণ বা পরিবৃত্তিকে বংশগত বলে মনে করতেন, কিন্তু আমরা জানি কেবল জনগোষ্ঠী সংগঠিত প্রকরণগুলি বংশগ্রহণযোগ্য। 5, একই প্রজাতির বিভিন্ন ধরনের সদস্যের মধ্যে যে পার্থক্য দেখা যায় যে তার ভিত্তিতে নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা খুবই কম। নব ডারউইনবাদ, নিও ডারউইনিজম। ডারউইন মতবাদ প্রকাশিত হওয়ার পরে 200 বছর পর অতিবাহিত হচ্ছে। এই সময়ের মধ্যে জীববিজ্ঞানের তার গবেষণায় নতুন তথ্যের সন্ধান মিলেছে। বিশেষ করে বিগত শতাব্দীতে জিন, ক্রোমোজোম এবং মিউটেশন সম্পর্কে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই ধারাবাহিকতার প্রাথমিক পর্যায়ে ফাইসম্যান ও তার অনুগামীরা ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুন জ্ঞানের আলোয় তার সবল করে তোলেন। ফাইসম্যান ও তার অনুগামীদের মাধ্যমে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মূল্যায়নকে নব ডারউইনবাদ বলা হয়। ফাসম্যানের গবেষণা থেকে প্রমাণিত হয় যে জীবদেহে তার পরিবেশ থেকে উদ্ভূত বাহ্য প্রভাব বা বংশাণুসৃত হয় না। তিনি প্রজন্মের পর প্রজন্ম তার ইঁদুর ছানার লেজে কেটে কোনো প্রজন্মের ছানার লেজের দৈর্ঘ্য কমতে দেখেননি। 1896 সালে তিনি তার জার্মপ্লাজম, সোমাটোপ্লাজম তাদের উল্লেখ করে যে জীবের জননাঙ্গ অবস্থিত কোষে জার্মপ্লাজম আর দেহের অবশিষ্ট কোষ সোমাটোপ্লাজম পরিবেশের প্রভাবে সোমাটোপ্লাজম পরিবর্তন ঘটলেও জার্মপ্লাজম কোনো পরিবর্তন করতে পারে না, তাই কেবল সোমাটোপ্লাজমে সংঘটিত পরিবর্তন বংশগতি লাভে সমর্থ হয় না। সুতরাং পরিবেশের প্রত্যক্ষভাবে প্রভাবী বিবর্তনের শর্ত সাপেক্ষে হতে পারে না। নব ডারউইনবাদীদের মধ্যে ফাইসম্যান এবং হাক্সলি, স্পেন্সার এবং জর্ডান গ্রে হাইকেল এর নাম উল্লেখযোগ্য। নব ডারউইনবাদের ব্যাখ্যায় বলা হয়েছে যে
প্রাকৃতিক নির্বাচন ঘটে পপুলেশন পর্যায়ে। অভিযোজনের কারণে একাধিক প্রাকৃতিক নির্বাচন এগুলোর মধ্যে একটি। প্রাকৃতিক নির্বাচনের ঘটে জীবের জার্মপ্লাজম স্তরে, আর জার্মপ্লাজম স্তরে সংঘটিত পরিবর্তন হচ্ছে যে বংশবৃদ্ধি লাভে সমর্থ হয়। চার জার্মপ্লাজম তাদের আলোকে তার হচ্ছে কেবল প্রণাট্য এবং হচ্ছে জননকোষের জেনেটিক বস্তু গঠিত হয়ে থাকে। এ আম, আম, এই মতবাদের প্রকরণের ব্যাখ্যায় বলা হয় যে জননকোষের অভ্যন্তরীণ উদ্ভিদের ফলে পরবর্তী বংশধরের প্রকরণের উদ্ভব ঘটে। এই ধরনের নতুন প্রজাতির সৃষ্টি হয়ে থাকে। ল্যামার্ক এবং ডার্নেও এবং মতবাদের মধ্যে পার্থক্যের বিষয় ল্যামার্ক এবং ডারউইনিজম মতবাদের নাম। ল্যামার্কবাদের হচ্ছে উচিত গুণের উত্তরাধিকার মতবাদ, ডারউইনবাদের হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ল্যামার্কবাদ প্রবর্তনকাল হচ্ছে 1809 খ্রিস্টাব্দ, ডারউইনবাদের প্রবর্তনকাল হচ্ছে 1859 খ্রিস্টাব্দ। ল্যামার্কবাদের যে গ্রন্থ প্রকাশিত হয়ে থাকে ফিলোসফি জুলজিক, অপরদিকে ডারউইনবাদ প্রকাশিত হয় হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইয়ে। তারপর হচ্ছে ল্যামার্কবাদের যে মূল প্রতিপাদ্য অতিরিক্ত প্রাণশক্তি পরিবেশের পতাকা তেমন প্রভাব এবং হচ্ছে জীবের সক্রিয় প্রচেষ্টা এবং হচ্ছে আঙ্গিক পরিবর্তন এবং অঙ্গের ব্যবহার অপব্যবহার এবং চরিচিত গুণাবলী উত্তরাধিকার অবধি প্রাণীর মূল বক্তব্য আছে বংশগতি উজ্জ্বল এবং খাদ্য বাসস্থান শিববদ্ধতা জীবন সংগ্রাম প্রকরণের যোগ্যতার জয় নির্বাচন প্রাকৃতিক নির্বাচন এবং হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি। ল্যামার্কবাদের বৈশিষ্ট্য সৃষ্টির কারণ হচ্ছে প্রচেষ্টা, ব্যবহার অপব্যবহার এবং ডারউইনিজমের ক্ষেত্রে বৈশিষ্ট্যের কারণ হচ্ছে প্রকরণ। অপরদিকে ল্যামার্কজমের বৈশিষ্ট্য নির্বাচনের সত্তার জন্য দায়ী হচ্ছে জীবসত্তা। অপরদিকে ডারউইনিজমবাদের ক্ষেত্রে হচ্ছে প্রকৃতি। ল্যামার্কবাদের ক্ষেত্রে অস্তিত্ব রক্ষার সংগ্রাম মান্য করা হয় না, অপরদিকে ডারউইনবাদে সংরক্ষণ মান্য করা হয়। ল্যামার্কবাদের গ্রহণযোগ্যতা কম, অনাদৃত, অপরিত্যাক্ত, অপরদিকে ডারউইনিজমের বাদ হচ্ছে অধিকে সমাদৃত এবং গ্রহণযোগ্য। বিবর্তনের সবকে প্রমাণসমূহ। এভিডেন্সেস অফ এভলিউশনস বিবর্তনের সবকে তার হচ্ছে প্রাপ্ত প্রমাণগুলো একত্র করলে কারো পক্ষে এর বিরুদ্ধে কোনো যুক্তি উপস্থাপন করা সম্ভব হবে না। হয়তো কোনো ক্ষেত্রে তার হচ্ছে কিছু প্রমাণ পাওয়া গেছে যে স্থানটুকু কল্পনামিশ্রিত, তার হচ্ছে চিন্তায় তার হচ্ছে কয়েকটি পাতা ছিঁড়ে যা উপন্যাসের মতো মূল বক্তব্যটি কারো বুঝতে অসুবিধা হওয়ার নয়। আলোচনার সুবিধার জন্য বিবর্তনের প্রমাণগুলো নিম্নত শাখা সময় বিভক্ত করা হয়েছে। বিবর্তনের প্রমাণগুলো হচ্ছে অঙ্গসংস্থানিক প্রমাণ, তার হচ্ছে ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, জীবাশ্মগত প্রমাণ, শ্রেণীবিন্যাসগত প্রমাণ, শারীরবৃত্তীয় প্রমাণ, কোষতাত্ত্বিক প্রমাণ, জিনগতীয় প্রমাণ, তার হচ্ছে ভৌগোলিক প্রমাণ, অঙ্গসংস্থানিক প্রমাণ, জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, আকৃতি এবং বাহ্যিক অভ্যন্তরীণ তার হচ্ছে সমতল আলোচিত হয়ে থাকে। অঙ্গসংস্থানিক বলা হয়ে থাকে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের তার হচ্ছে বাহ্যিক এবং অন্তর্গঠন আলোচনা করে সুস্পষ্ট বলে মনে হবে নিম্ন শ্রেণীর প্রাণী উচ্চ শ্রেণীর প্রাণীদের অঙ্গসংস্থান জটিলতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বিবর্তনের সাপেক্ষে অঙ্গসংস্থানের প্রমাণকে তার হচ্ছে নিম্নোক্ত কয়টি শিরোনামে আলোচনা করা হয়েছে। তুলনামূলক স্থায়িস্থান, কম্পারেটিভ অ্যানোটমি। মেরুদণ্ডী প্রকোষ্ঠ বিভিন্ন মেরুদণ্ডী এবং হৃৎপিণ্ডের তুলনামূলক পর্যবেক্ষণ দেখা যায় যে মানুষের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড উভচর উদ্ভিদের তার 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হিসেবে আংশিক 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হলে ওই পাখি স্তন্যপায়ীতে সম্পূর্ণ তার 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক পর্যালোচনা করতে হচ্ছে যে মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক তার হচ্ছে 5টি ভাগে বিভক্ত। বিবর্তনের সম্ভাবনা যতই উপর দিকে উঠে যায় ততই অপরিহিত সরল গঠনের মূল কাঠামোর ক্রমিক জটিলতা দেখা যায়, বিশেষ করে সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং সেরেবেলিয়াম এর সমসংস্থ ও সমবৃত অঙ্গ, তারপর হোমোলোগাস অর্গানস এবং চ্যানেলগস অর্গানস। সমসংস্থ অঙ্গ যেসব অঙ্গ তার উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠনের মাধ্যমে ভিত্তি সেসব অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলা হয়। বিভিন্ন মেরুদণ্ডী তারপর প্রাণীর অগ্রপাত এবং যেমন হচ্ছে পাখি ডানা, বাদুড়ের ডানা, তিমি বা সিল, তারপর ফ্লিপা হাত করা এবং বিড়াল অগ্রপাত মানুষের হাত ও সমসংস্থ অঙ্গের উদাহরণ। এইসব অঙ্গের মাধ্যমে উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠন একই রকম থেকে বাহ্যিক বিভিন্ন উত্তেজনা আমাদের দৃষ্টিতে এসব অঙ্গের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে বলে তারপর অভ্যন্তরীণ গঠন থেকে তারপর বলা যায় যে এসব মূল হচ্ছে 5 আঙ্গুল বিশিষ্ট এবং অগ্রপাতের বিভিন্ন মূল ভিন্ন ভিন্ন রূপ। তার হচ্ছে অগ্রপাতের যেসব পর্যায়ক্রমে সাজানো থাকে সেগুলো হচ্ছে ইমরাস, ককিয়াক্স, হিমাসারাস, রেডিয়াস ওয়ালনা, তার হচ্ছে কার্পাল, তার হচ্ছে মেটাকার্পা ও ফ্যালাঞ্জিস। মানুষের হাত, বিড়ালের সামনের পা, তিমির, ফ্লিপার, বাদুড়ের ডানা। উল্লিখিত প্রাণীর অগ্রপাতে তার হচ্ছে এইসব অস্থি পর্যায়ক্রমে পাওয়া যায়। উড়ার সুবিধার জন্য বাদুড়ের অগ্রপাতের 4টি আঙ্গুল খুব লম্বা হয়ে ডানা পর্যন্ত হয়েছে পানিতে। সাঁতারের জন্য সিলের অগ্রপাতের অস্থিগুলো খাটা ও চওড়া বোটের মতো হয়েছে। দৌড়ানোর সুবিধার জন্য ঘোড়ার অগ্রপাতের রেডিয়াস এবং নালনায় একীভূত হয়ে ফ্যালাঞ্জিসের মাঝের 3টি আঙ্গুলি তার হচ্ছে কার্যকরী হুড়ে পরিণত হয়েছে। পাখির অগ্রপাতের ডানায় মানুষের অগ্রপাতে এবং বিভিন্ন কাজ করায় উপযোগী 5 আঙ্গুলি বিশিষ্ট হতে পরিণত হচ্ছে। আকার আকৃতির মতো যত পার্থক্য থাকুক না কেন তবে সমস্ত অঙ্গগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এগুলোর মধ্যে গাঠনিক মৌলিক ভিত্তি একই হয়ে থাকে। কাজেই সমস্ত কর্মচারী নিশ্চিতভাবে বিভিন্ন প্রাণীর মধ্যে সমগ্র প্রমাণ দেয়। এসব প্রাণীগোষ্ঠী একই পূর্বপুরুষ হতে তার উদ্ভিদের বিভিন্ন ধারে বিবর্তনের জন্য এসব অঙ্গের মধ্যে আপাতত পার্থক্য দেখা যায়। সমবৃত্তি অঙ্গ যেসব অঙ্গ গঠন এবং গঠন
গত দিক থেকে আলাদা, কিন্তু গাছের দিক থেকে একা সেগুলোকে সমবৃত্তি অঙ্গ বলা থাকে, যেমন হচ্ছে পাখির ডানা, প্রজাপতির ডানা হচ্ছে পাখি এবং প্রজাপতির ডানা নিচে দেখা যাচ্ছে যে এরা ডানার সাহায্যে উড়ে বেড়ায় ডানার কাছে একা, কিন্তু এদের গঠন পরিবেষ্টনের ক্ষেত্রে এমন কোনো মিল নেই, তবে সেই ক্ষেত্রে সমবৃত্তি অঙ্গের মাধ্যমে হচ্ছে বাঘদের জ্ঞানের তাতে কোনো মিল নেই। নিষ্ক্রিয় অঙ্গ সহ ভেজিটাল অর্গানস, তার হচ্ছে প্রচলিত ধারণায় তার হচ্ছে যেসব অঙ্গ এক সময় পূর্বপুরুষদের সুগঠিত কার্যক্রম ছিল, কিন্তু পরবর্তীতে বংশধরের মাধ্যমে গুরুত্বহীন, অগঠিত এবং কার্য অবস্থায় পরিণত হচ্ছে, তাদেরকে নিষ্ক্রিয় অঙ্গ বলা থাকে। মানবদেহের শতাধিক নিষ্ক্রিয় অঙ্গের সন্ধান পাওয়া যাচ্ছে। এক হচ্ছে চোখের ভিতরের কোনো দিকে উপপল্লব, তারপর হচ্ছে নিকটেশিয়ান মেমব্রেন, তারপর হচ্ছে আক্কেল দাঁত সহ অনেক কয়েক ধরনের দাঁত। 3 হচ্ছে গাইলম। বৈকর্ণের 3 ধরনের কর্ণবিশিষ্ট লেজ না থাকলে পুঞ্জাস্থি। 6 হচ্ছে বৃহদন্তের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্সে ইত্যাদি। তার হচ্ছে বিভিন্ন স্তনের প্রাণী জাতের মধ্যে এগুলো সক্রিয় ভূমিকা পালন করে। গরু কান নাড়াতে পারে, কিন্তু মানুষ তা পারেন না। মানুষের লেজের কষের উপর একত্রিত হয় ছোট অস্থিপিণ্ড বা হচ্ছে কক্ষিস হিসাবে মেরুদণ্ডের পশ্চাৎতন্ত্রের মাধ্যমে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে অবস্থান করে। পরিবেশগত কারণে তার হচ্ছে অঙ্গ কোনো প্রয়োজনে না আসে, তার হচ্ছে বিবর্তনের মাধ্যমে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে। ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস। ভ্রূণতত্ত্ব তুলনামূলক এবং ভ্রূণতত্ত্ব এবং হচ্ছে পরীক্ষামূলক ভ্রূণতত্ত্ব জৈব বিবর্তনের অন্যতম প্রত্যক্ষ প্রমাণ বলে অনেকে মনে করেন। প্রতিটি বহুকোষী প্রাণীতে হচ্ছে একটি কোষ থেকে তার হচ্ছে পরিবেশিত হতে মানুষের সকল বহুকোষী তার হচ্ছে জায়গাটার বিবেচনা মূলত একই রকম হতে যেসব প্রাণীতে পূর্ণাঙ্গ প্রাণীতে এবং সম্প্রদায় এবং হচ্ছে আবদ্ধ তাদের পরিবেশনের পদ্ধতি সদৃশ। পরে বিভিন্ন গোষ্ঠীতে পশুপ্রাণীর বিভিন্ন রূপ দেখা যায়। বিভিন্ন অনেকটা গাছের শাখা প্রশাখা বিস্তারের মতো অগ্রসর হতে থাকে। মাছ, ভূগোচর এবং সরীসৃপ, পাখি এবং পাখিতে ভ্রূণগুলোর স্বাভাবিক পরস্পর থেকে পৃথক করা যায় না। পশুপ্রাণীর পরবর্তী পর্যায়ে হচ্ছে প্রত্যেক শ্রেণীর বিশেষ বৈশিষ্ট্যগুলো পরিচিত হয়। ভ্রূণের সাথে সে লক্ষ্য করে তা হচ্ছে জন্মবিজ্ঞানী কার্ল ফন বেয়ার এবং 1818 সালে যে ভ্রূণ অবস্থার মাধ্যমে হচ্ছে জীব তার হচ্ছে আদি ইতিহাসকে সংক্ষিপ্ত করে প্রকাশ করেন। তার মধ্যে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য আবির্ভাবকে তাদের আগে সাধারণ বৈশিষ্ট্য উদ্ভব দেখা যাচ্ছে। সাধারণ বৈশিষ্ট্য থেকে অবশেষে বিশেষ বৈশিষ্ট্যগুলো উদ্ভূত হয়ে থাকে। তিনি হচ্ছে ভ্রূণ অবস্থায় তার হচ্ছে এটি প্রাণীহীন তাড়াতাড়ি অন্যান্য প্রাণীর মতো গঠন না ত্যাগ করে এটি শিশুকে তার ডিমিনোসর প্রাণীকোষের মাধ্যমে হচ্ছে পূর্ণাঙ্গ দশার মতো নয়, বরং ভ্রূণীয় এবং পূর্ণীয় দশার মতো দেখায়। তার হচ্ছে অতএব সকল মেরুদণ্ডী প্রাণী তার হচ্ছে একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয় এবং সে বিভিন্নভাবে বিকশিত এবং অভিযোজিত হয়েছে। পরবর্তীকালে আর্নেস্ট হেকেল 1934 থেকে 1999 1866 খ্রিস্টাব্দে বিভিন্ন প্রাণীর জীবন ইতিহাসে এবং পুনরায় পরিবর্তন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে পুনরাবৃত্তিক মতবাদ নামে আখ্যায়িত করা হয় থাকে। এই মতবাদ যে ব্যক্তিজনই এবং জাতিজনই পুনরাবৃত্তি করে, অর্থাৎ এটি জীবের তার পুনরায় পরিবর্তন করলে পূর্বপুরুষের ক্রমবিশেষের পুনরাবৃত্তি প্রভাবিত হয়। জীবাশ্মগঠিত এবং ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, জিওলজিক্যাল এভিডেন্সেস। জীবাশ্ম বা ফসিল তারপর ল্যাটিন ফসিলস থেকে উদ্ভূত, ফসিল শব্দের উদ্ভূত হয়ে থাকে। ফসিলিস শব্দের অর্থ হলো ডাক আউট বা হচ্ছে ঘুরে তোলা, তারপর মাটি থেকে মাটি ঘুরে বা কিছু তোলা হলে তাকে জীবাশ্ম বা ফসিল বলা হতো। বর্তমানে পৃথিবীর ভূত্বকে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাকৃতিক শিক্ষা জীবের দেহ এবং দেহাবশেষ কোনো অংশের তারপর হচ্ছে চিহ্ন এবং হচ্ছে শাখাকে জীবাশ্ম এবং ফসিল বলা থাকে। জীব বিজ্ঞানে তারপর হচ্ছে যে শাখা জীবাশ্ম সাধারণ এবং বয়স বিবর্তনের ধরন এবং নির্ধারণ বিভিন্ন দিক তুলে ধরা হয়। তার হচ্ছে প্যালিওন্টোলজি জীবাশ্মবিদ্যা বলা থেকে বিবর্তনের সর্বাপেক্ষা নির্ভরযোগ্য এবং প্রামাণিক শাখা এবং উপাদান হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম সম্পর্কিত জ্ঞান এবং সংগ্রহ করতে হলে পৃষ্ঠের শিলাস্তরের মাধ্যমে হচ্ছে জ্ঞান লাভ করতে হয়। বিবর্তনের এর প্রমাণকে ভূতত্ত্বীয় প্রমাণ, জিওলজিক্যাল বলা থাকে। ভূতত্ত্বীয় পাললিক শিলা এবং গ্রানাইট পাথরের ভিত্তি করে তারপর স্তরীভূত সজ্জিত থাকে। ভূতত্ত্ববিদ এই পাললিক শিলাকে 5টি প্রধান স্তরে বিভক্ত করেছেন। প্রত্যেক স্তরে যত সময় লেগেছে এরা এবং প্রতিটি একাধিক পিরিয়ড, প্রতিটি পিরিয়ডকে আবার ইপোককে ভাগ করেছে। তেজস্ক্রিয় ইডিয়াম, তারপর লেটের পদ্ধতিতে এবং তেজস্ক্রিয় কার্বন পদ্ধতির মাধ্যমে হচ্ছে ভূতত্ত্বে শিলা অবস্থানের মাধ্যমে হচ্ছে বয়স ব্যাখ্যা করা যায়। বিভিন্ন স্তরে একই জীবের তারপর জীবাশ্মগুলোকে যদি বয়স অনুযায়ী সাজানো যায়, তবে সময়ের সাথে সাথে প্রাণীগুলোর বিবর্তন এবং সহজেই ধরা পড়ে। বিভিন্ন শিলাস্তরে যেমন হচ্ছে পাওয়া ঘোড়া এবং হচ্ছে উট পাখি ক্রমবিবর্তন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। ঘোড়ার বিবর্তনের দ্বারা হাজার হাজার বছরের হার এবং হচ্ছে ধাতের বিবর্ষ থেকে ঘোড়া বিবর্তনের মাধ্যমে যে কাঠামো দাঁড় করানো হচ্ছে তা সত্যি আশ্চর্যজনক এবং নিঃসন্দেহে সেই বক্তব্যের পুনরুল্লেখে পরিবর্তন এবং ধীরে ধাপে ধাপে গঠিত হয়। নিচে ঘোড়ার পরিবর্তনের প্রধান বলে দেখা করা হলো ইউহিপাস। ইওসিনা ইপোকে তার হচ্ছে প্রায় 6 কোটি বছর আগে ইউহিপাস 11 ইঞ্চি উঁচু আকৃতির ঘোড়াটিকে ঘোড়ার পূর্বপুরুষ হিসেবে ধরা হয়। বিবর্তন বিজ্ঞানীদের ধারণাতে হচ্ছে এটি 5 আঙুলের বিশিষ্ট প্রাণীর উত্তরসূরি, কিন্তু এর সামনের পায়ে ছিল 6টি এবং পিছনের পায়ে ছিল 3 লাঙ্গলগুলো ছিল ক্ষুদ্র আকার এবং হচ্ছে নখযুক্ত অরহিপাস। ও ঘোড়াগুলোর তার হচ্ছে এই পুরুষের হচ্ছে পা বা পঞ্চম আঙুলের অবশিষ্টাংশ পরিচিত এবং সামনের পায়ের মধ্যে আঙুলের বৃদ্ধি এবং হচ্ছে এবং পাশের আঙুলের খর্বাকার ধারণ উল্লেখযোগ্য। এটি ইউসিনা উপকারের সদস্য। তার হচ্ছে মেসোহিপাস হচ্ছে
ওলিপোসিন তারপর এই প্রকার প্রায় 4.5 কোটি বছর আগে ঘোড়ার উচ্চতা 24 ইঞ্চি, প্রত্যেক পা থেকে 3 কোটিটি সক্রিয় আঙ্গুল বিশিষ্ট। তার হচ্ছে মেরি হিপ্পোজিপাস, তারপর হচ্ছে মাইসিন এই প্রকার 3 কোটি বছর আগে তারপরে হচ্ছে ঘোড়া সদৃশ এবং হচ্ছে 3 আঙ্গুল বিশিষ্ট হলেও তার হচ্ছে প্রকৃতপক্ষে এর মাঝে মাঝে আঙ্গুলির কার্যক্রম ছিল। তার হচ্ছে পিলো এই পাঁচ, তারপর হচ্ছে প্লিওসিন যুগে, তারপর 2 বছর আগে তারপর হচ্ছে 8টি আঙ্গুল ছাড়া তারপর আর কোনো আঙ্গুল পাওয়া যায় না। তারপর এর মাঝামাঝি খুলি এবং দাঁতের বৈশিষ্ট্য ছাড়া আধুনিক ঘোড়ার মতো হয়ে থাকে। তার হচ্ছে প্লেসিপাস এবং মাঝামাঝি সেখানে পরিণত বেঙ্গলিতে সৃষ্টি হয়েছে 10 লক্ষ বছর আগে। ইকুয়াস এবং হচ্ছে উদ্ভাবন করেছে ইওহপাস, অরইপাস, মেজোইপাস, তারপর হচ্ছে মেরিপাস, তারপর হচ্ছে মাঝামাঝি প্লেসিপাস, ইকুয়াস আধুনিক ঘোড়া। সঞ্চয়কারী যোগসূত্র দুটি গাছের কাছে তারপর শ্রেণীবদ্ধ বসি যেমন আছে, তারপর হচ্ছে পর্ব বা মধ্যবর্তী তারপর জীবাশ্মকে সঞ্চয়কারী যোগসূত্র বলা হয় থাকে। আর্কিওপ্টেরিক্স তারপর সেই ধরনের এটি জীবাশ্ম, তারপর হচ্ছে পাখি আর্কিওপ্টেরিক্স এবং লিথোপটেরিজিকা, তারপর হচ্ছে মাঝামাঝি অ্যান্সিয়ার এবং হচ্ছে উইং ইনস্ক্রাইবড স্টোন, তারপর হচ্ছে এদের মাঝামাঝি সদস্য জীবিত নাই। তার 4 থেকে 14 লক্ষ বছর আগে জুরাসিকের মাঝামাঝি আবির্ভাব হচ্ছে এই পাখির ধ্বংসাবশেষ জার্মানি বেরিয়েছিল মাঝামাঝি সোলান হপের মাধ্যমে অঞ্চল থেকে সংগৃহীত করা জীবাশ্ম এবং মাঝামাঝি সর্বশেষ আবিষ্কৃত হতে 2007 সালে আর্কিওপ্টেরিক্সের মধ্যে সরীসৃপ এবং প্রাণীর মাধ্যমে কিছু বৈশিষ্ট্য উপস্থিতির জন্য সঞ্চয়কারী সূত্র হিসেবে বিবেচনা করা হয়। আর্কিওপ্টেরিক্সের মাধ্যমে সরীসৃপের বিশিষ্ট হচ্ছে দেহ সরীসৃপের মতো লম্বা এবং শুষ্ক হাস্যযুক্ত এবং কঙ্কাল পুরু এবং হাড় দিয়ে গঠিত। তারপর হচ্ছে ডানাগুলোভাবে নখর এবং চলে। তারপর হচ্ছে আর্কিওপ্টেরিক্সের মাধ্যমে বৈশিষ্ট্য হচ্ছে দেহ গঠন এবং লেজও ডানা পালকযুক্ত হয়ে থাকে। দেহটা সমস্ত পাখির মতো হয়ে থাকে, পাখির মতো ডানা বিশিষ্ট এবং চন্দ্রিত পরিণত হয়ে থাকে। বিজ্ঞানীদের ধারণা তারপর পাখির উৎপত্তি হচ্ছে সরীসৃপ এবং পাখির মাঝামাঝি আর্কিওপ্টেরিক্সের মাধ্যমে। নিম্নতর সরীসৃপ থেকে চতুর্থ পাখির বিবর্তনের জন্য আর্কিওপ্টেরিক্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রাণী। তারপর বিজ্ঞানী হাকিসলি তদন্ত বলেছেন বার্সার গ্লোরিফাইড রেপ্টিলাইস, অর্থাৎ পাখিরা মহিনাত সেই প্রকৃতির বিবর্তন পথ হচ্ছে সরীসৃপ আর্কিওপ্টেরিক্সে। তার হচ্ছে জীবন্ত জীবশ্বাস লিভিং ফসিল, তারপর যেসব প্রাণী শুধু ধীরে উৎপত্তি লাভ করে এবং অঙ্গসংস্থানিক, তারপরে শারীরিক পরিবর্তন রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে সংশয়কে সমগোত্রীয়, তারপর হচ্ছে সবাই তারপর হচ্ছে ভূভাগে বিলুপ্ত হচ্ছে তাদের থেকে পর্ব এবং পরে এর বা প্রাণী শ্রেণী থেকে উদ্ভিদের নির্দেশন রয়েছে তাদেরকে জীবন্ত জীবাশ্ম এবং লিভিং ফসিল প্লাটিপাস এবং হচ্ছে এই ধরনের জীবন্ত জীবাশ্ম। তারপর হচ্ছে মাধ্যমে ডিম ডেচেন এবং সরীসৃপ শ্রেণীর মাধ্যমে কিছু বৈশিষ্ট্য যেমন হচ্ছে স্তনগতি, লোম স্তন্যপায়ী মাধ্যমে হচ্ছে লিমুলাস আর্থ্রোপোডা এবং হচ্ছে স্পেন্ট্রন সরীসৃপ এবং হচ্ছে লামারিয়া মাছ এবং জীবন্ত জীবাশ্ম। শ্রেণীবিন্যাসগত প্রমাণ, তারপর হচ্ছে ট্যাক্সোনমিক্যাল এভিডেন্সেস। সমগ্র জীবজগত প্রাণী এবং উদ্ভিদ জগৎকে ভাগ করা হয়েছে পর্ব শ্রেণী, হেমিনি পর্ব, গোত্র, পর্ব, গণ, প্রজাতি, তারপর হচ্ছে উপবিভাগে বিভক্ত। এই ভাগ এই ভাগগুলো তারপর হচ্ছে খেয়াল খুশির মতো করা হয়নি। তারপর হচ্ছে ভাগগুলো প্রকৃতি তারপর হচ্ছে সম্পর্ক নির্ভর। তারপর হচ্ছে এইরকম বৈশিষ্ট্যযুক্ত প্রাণীদের একটি প্রজাতিভুক্ত করা থাকে একই ধরনের অনেক প্রজাতি মিলে তারপর হচ্ছে গণ এবং হচ্ছে কয়টি গণের সমষ্টি এবং বর্গ এবং অনেক বর্গের সমষ্টি মিলে একটি শ্রেণী এবং হচ্ছে কয়টি শ্রেণী মিলে পর্ব এবং কয়টি পর্ব একত্র হতে আছে। প্রাণীদের ক্ষেত্রে প্রাণী জগতে এবং উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ জগৎ সৃষ্টি করা থেকে প্রাণী বিজ্ঞানীর ধারণা জীবজগতে বিভিন্ন প্রজাতির মধ্যে তার হচ্ছে বৈশিষ্ট্য সমস্যা তার কারণ হচ্ছে বৈশিষ্ট্যগুলো পূর্বপুরুষ থেকে বংশাধিকার সূত্র পাওয়া সার্বিতে রাসায়নিক প্রমাণ ফিজিওলজিক্যাল এবং বায়োকেমিক্যাল এভিডেন্সেস। নিচু শ্রেণীর তার হচ্ছে প্রাণীর জৈবনিক প্রতিক্রিয়া, উচ্চ শ্রেণীর প্রাণীর মতো জটিল না। তার হচ্ছে তথাপিও একই প্রাণী শ্রেণীর তার হচ্ছে প্রাণীদের সার্বিতীয় ক্রিয়াকলাপে ভুলাংশ একই ধরনের হয়ে থাকে। এদের খাদ্য গ্রহণে খাদ্য পরিপাক শ্বসন প্রক্রিয়ার মধ্যে তার হচ্ছে অনেক সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। জীবের রাসায়নিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে সকল প্রাণী এবং উদ্ভিদে একই ধরনের কতগুলো জৈবিক উপাদান রয়েছে, যেমন হচ্ছে আমিষ, নিউক্লিক অ্যাসিড, এনজাইম, হরমোন ইত্যাদি। এসব উপাদানের আণবিক গঠনগত মিল থাকলে লক্ষণীয় আদিতম তার হচ্ছে প্রোটিন জীবদের থেকে জটিলতম জীব এসব উপাদানের উপস্থিতিতে বিবর্তনের প্রমাণ বহন করে। কোষতাত্ত্বিক প্রমাণ, সাইটোলজিক্যাল এভিডেন্সেস। উদ্ভিদ ও প্রাণীদের মৌলিক এবং হচ্ছে গঠন এবং কোষ বিভাজন পদ্ধতিতে প্রায় একই রকম থাকে। আণবিক পর্যায়ে সজীব কোষ এবং অঙ্গনগুলো যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোসোম, গোলজি বস্তু, ক্রোমোজোম প্রভৃতির গঠন প্রায় তার হচ্ছে সদৃশ তাই বলা যায় উদ্ভিদ এবং প্রাণী একই পূর্ববর্তী থেকে উদ্ভূত হচ্ছে। জিনগত প্রমাণ, জেনেটিক্যাল এভিডেন্সেস। বিভিন্ন জীবের মাধ্যমে সমাধান এবং বৈষম্যের কারণে জিনগত লড়াই, জেনেটিক কনস্টিটিউশন এবং যার সাম্প্রতিক বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে বিভিন্ন গবেষণার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত। জিনগত বৈশিষ্ট্য হয়ে তারপর বিবর্তনের ভিত্তি এবং এটি পরিবর্তিত হয়ে তারপর নতুন জীব প্রজাতির সৃষ্টি হতে বিজ্ঞানীদের কাছে আরও অজানা নয়। ড্রসোফিলা মিলায় বিভিন্ন প্রজাতির ক্রোমোজোম এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তারপর পুরুষ নির্ধারণ করে যে শত প্রকাশিত ওরা একই পূর্বপুরুষের বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বহন করছে। ভৌগোলিক ভিত্তিগত প্রমাণ, এভিডেন্স অফ জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। প্রাণীদের বিস্তারের মাধ্যমে ভিত্তি করে হচ্ছে বৈদ্যুতিক বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ার্মহেল তারপর 1830 থেকে 1913 1870 সালে পৃথিবীকে 6টি অঞ্চলে ভাগ করেছেন। এর কটি তারপর জীবনের মাধ্যমে চরণের সাদৃশ্য খুব কমই জীবের এমন ভৌগোলিক বিস্তার অভিব্যক্তি দ্বারা নির্দেশ করেন। একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশ প্রাপ্ত মার্কোশিয়াল স্তরমাইটের উপস্থিতি এবং অধিক বিস্তারকে বিবেচনার ভিত্তিতে ব্যাখ্যা করা হচ্ছে। ভূতাত্ত্বিক গবেষণা থেকে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে ভূখণ্ড থেকে এক সময় আলাদা হয়ে গিয়েছিল। তখন মার্সুপিয়াল তারপর পৃথিবীর অনেকাংশে বিস্তৃত ছিল। এখনও অমলাধর স্তনপায়ীর উদ্ভব ঘটেনি।
সম্পূর্ণ আলাদা হওয়ার পরেও অস্ট্রেলিয়া সম্ভবত গুটি কয়েক ধরনের আদি স্তন্যপায়ী বাস করত। মূল ভূখণ্ড দিয়ে তখন আমরা স্তন্যপায়ীদের আবির্ভাব বলে জানি প্রাণীদের প্রতিদ্বন্দ্বিতা এবং পরাজিত এবং বিলুপ্ত হয়ে যায়। অম্লধর প্রাণী অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারায় মার্সুপিয়াল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্নভাবে বিবর্তিত হওয়ার সুযোগ পেয়ে পরিবেশের প্রতিটি অংশে নিজেদের আধিপত্য কায়েম করতে সক্ষম হয়েছে।